নমস্কার বন্ধুরা, আবার আমরা অক্ষরের লাইভ আড্ডা নিয়ে চলে এসেছি। আজকে আমাদের সঙ্গে আছেন শেলিদি। শেলিদি এক্ষুনি জয়েন কর। তার আগে আমার যেমন রেগুলার কিছু কথা আমার বলার থাকে, আজকেও আমার সেরকম কিছু কথা বলার আছে। আহ, প্রথমত হচ্ছে যে আমরা শনিবার বা রবিবারের দিকে বিকেলের দিকে বা সন্ধ্যের দিকে এইটা করার চেষ্টা করছি লাইভটা। তো আপনারা যদি একটু জানান যে আপনাদের ঠিক কোন সময়টা সুবিধাজনক হবে। সাধারণত আমরা করি কি যে যারা আমাদের সঙ্গে আসবেন সেই সমস্ত লেখক লেখিকা এবং আমাদের নিজেদের মানে যেরকম সময়টা ঠিকঠাক লাগবে সেই সময় অনুযায়ী আমরা করছি। আহ, কিন্তু আপনারা যদি একটু বলেন যে আপনাদের কোন সময়টা হলে সুবিধা হয়, তাহলে আমরা সেই সময়টাকে ফিক্স করার চেষ্টা করব। আচ্ছা, কেউ একজন রয়েছেন আমার। কি বিষয়ে? আস্থা দিয়ে বলছে কি বিষয়ে? আমি এখন যে কথাগুলো বলছি সেটা আমাদের এই লাইভ সেশনটার বিষয়ে, যে আমরা ঠিক করেছিলাম যে এই লাইভ সেশনটা হতে থাকবে এবং প্রত্যেক সপ্তাহেই আমরা চেষ্টা করব লেখক লেখিকাদের নিয়ে আসার। তারা আপনাদের সঙ্গে এসে কথা বলবেন, তাদের গল্প শোনাবেন, আহ, বা আপনারা যে যা জানতে চান সেগুলো জানাবেন। তো এই প্রোগ্রামটা আমরা প্রত্যেক সপ্তাহেই করব বলে মনস্থির করেছি। এখন সময়টা নিয়ে একটু আহ, মানে আমরা মোটামুটি 5টা পর্ব হচ্ছে এই নিয়ে। তো সময়টা একটু গন্ডগোল হয়ে যাচ্ছে, সময়টা একটু ফিক্স হয়নি এখনো পর্যন্ত। তো আপনারা যদি বলেন যে আপনাদের কোন সময়টা করলে ভালো হয়, শনিবার বিকেলে বা রবিবার বিকেলে। সাধারণত শনিবার রবিবার করলেই ভালো হয়, কারণ ওটা ছুটির দিন, সবাই বাড়িতে থাকেন একটু রিল্যাক্স মোডে। তো সেই সময়টা করলেই ভালো হয়। তো সেরকম যদি আপনারা জানান দিনটা প্রেফারেবল হবে আপনাদের জন্য, উম, তাহলে আমরা সেই দিকটাতেই যাওয়ার চেষ্টা করবো, সেই সময়টাকেই ফিক্স করার চেষ্টা করবো। এখন যেরকম হচ্ছে যে আমাদের নিজেদের যেই সময়টা পছন্দ মতন আমরা বেছে নিচ্ছি, কিন্তু এরকম হতেই পারে যে হয়তো যেই সময়টাতে আমরা করছি সেই সময়টাতে আপনাদের কোনো আহ, কাজ থাকছে, বা সেটা আমরা অতটা বুঝতে পারছি না। আপনারা যদি কেউ বলেন কে কে আমার সঙ্গে আছেন এখন। 22 জন রয়েছেন। শুভজিৎ দে, পায়েল দত্ত, প্রমিতা দে, আহ, সবাই লাইক করেছে আহ, এই সেশনটাকে। তো আপনারা যখন আছেন সঙ্গে, আপনারা যদি বলেন একটু। পূজা নাথ বলছে রবিবার বিকেল করলে বেশি ভালো হয়। আচ্ছা, বিকেল মানে কোন সময়টা? আমি একটু টাইম রেঞ্জটা একটু বড় রাখলেই ভালো হয় মনে হয়, কারণ সবার যে একই সময় হবে সেটা তো নয়। যারা আসবেন সঙ্গে, আমার মনে হয় যে ওই 6টা থেকে 9টা পর্যন্ত একটু ওয়াইড রেঞ্জের টাইম রাখলে ভালো হয়। আর কেউ কিছু বলছেন? পূজা নাথ রয়েছে, লোপামুদ্রা রয়েছে, শুভেন্দু খান রয়েছেন, বিবেকানন্দ রয়েছেন সঙ্গে। আচ্ছা, আমরা দেখি একটু শেলিদি কখন জয়েন করেন। শেলিদির আজকে আসার কথা। শেলিদি আমাদের পেজে লিখছেন অনেক দিন ধরে, এবং আপনারা দেখছেনও যে উম, ওনার একটা অসাধারণ উপন্যাস বলা চলে বা বড় গল্প, সেটা ধারাবাহিক আকারে প্রকাশ হচ্ছে এখন অক্ষরের পেজে। তো শেলিদি আমাদের সঙ্গে মোটামুটি প্রথম দিন থেকেই আছেন, প্রায় প্রথম দিকের বলা যায়। প্রথম দিন নয় অবশ্যই, কারণ সেই সময়টা অক্ষরকে কেউই চিনতো না। তো এই অন্য লেখকদের মানে জড়িত হওয়ার প্রশ্নই আসে না সেই জায়গায়। বাদেই আস্তে আস্তে যখন সবাই জানতে পেরেছে পেজটার কথা, তখন আহ, মানে সেই সময়টা ধরলেও সেটা মোটামুটি বেশ খানিকটা প্রথম দিকেই। তো শেলিদির লেখা আমাদের ম্যাগাজিনেও প্রকাশ হয়েছে অনেকবার,
এবং বিভিন্ন ধরনের লেখেন দিদি। আজকে আমরা ওনার কাছে জিজ্ঞেস করতে পারি যে ওনার লেখার অনুপ্রেরণা কি, বা উনি কি ধরনের লিখতে পছন্দ করেন, কি ধরনের পড়তে পছন্দ করেন। আশা করা যায় একটা খুব সুন্দর জমাটি আড্ডা হবে আজকেও। আগের দিন একটু অসুবিধা হয়ে গিয়েছিল, রাজন্যা জয়েন করতে পারেনি আমার সঙ্গে, তো ওকে আলাদা করে করতে হয়েছিল। আশা করি আজকে সেরকম কোনো সমস্যা হবে না। সরি। আচ্ছা, টাইমিং নিয়ে আর কারোর কিছু বলার আছে যে কোন সময় হলে ভালো হয়? পূজা আমাদের বলেছে রবিবার বিকেল হলে ভালো হয়। রবিবার বিকেল মানে 6টা থেকে 9টার মধ্যে ধরছি আমি। আর কারোর যদি কোনো সাজেশন থাকে প্লিজ। শেলিদি চলে এসছে। হাই শেলিদি। দেখা যাচ্ছে আমাকে? হ্যাঁ, তুমি একটু হেডফোনটা লাগিয়ে নাও। হ্যাঁ, হেডফোন আছে হ্যাঁ, আছে। ইয়ারফোন আচ্ছা, এবার হ্যাঁ শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, একদম ঠিক আছে। একটু এগিয়ে আসবে প্লিজ। হ্যাঁ, এটা এব- ঠিক আছে। এবার হ্যাঁ ঠিক, এবার একদম ঠিক ঠিক আছে। আছে, একদম ঠিক আছে। শেলিদি চলে এসছেন আমাদের সঙ্গে। বলো শেলিদি দেবলীনা, কেমন আছো? চলছে। তুমি কেমন আছো বলো? এই পরিস্থিতিতে যেটা হয় চলছে। সেটাই। এখনো সুস্থ আছি, এটাই অনেক বড় কথা। আর সেটাই। তুমি একটু বলো তোমার লেখা কিভাবে শুরু? লেখা শুরু। আচ্ছা, প্রথমে বলে নিই, অক্ষরের পাঠক পাঠিকা, লেখক লেখিকা, শিল্পী, এখন অক্ষরের অনেক বড় পরিবার। সকলকে বৈকালিক শুভেচ্ছা জানাচ্ছি। আর আমার লেখালেখি শুরু হয়েছিল খুব ছোটবেলায়, ওই রবি ঠাকুরের জল পড়ে পাতা নড়ে, দেখেই আমার প্রথম অনুপ্রেরণা। তখন মনে হতো 2 লাইন 4 লাইনের কবিতা লিখি, ছড়া লিখি, লিখতামও। কিন্তু ভীষণ অনিয়মিত লেখা আর কি, শখের হুম। লেখা যেটাকে বলা হয়। তো সেই লেখালেখির পরে স্কুল ম্যাগাজিনে 2বার এসেছিল লেখা, কিন্তু অনেক পারিবারিক এবং ব্যক্তিগত কারণবশত সাহিত্য চর্চাটা সেভাবে হয়ে ওঠেনি। ভেতরে ভেতরে বা খুব ধিমি তালে হয়েছিল। তারপরে যেটা হয়, পড়াশোনা, হায়ার স্টাডি এগুলো করার পরে, মেয়ে হওয়ার পরে যে একদম অবসর ঘরে বসে থাকা, সেই সময় থেকে একদম ঝাঁপিয়ে পড়া যাকে বলা হয় সাহিত্যকে ভালোবেসে, সেইভাবেই আমার আসা। অনেকেই এসেছেন, বনবিথি পাল, পাত্র, শুভেন্দু খাঁ, সবাই এসেছেন আহ, তোমার সঙ্গে গল্প করার জন্য। হ্যাঁ, তো বিথিকে তোমার লেখা জানাচ্ছি মোটামুটি শুভেচ্ছা, শুভেন্দুকে শুভেচ্ছা জানাচ্ছি। হ্যাঁ, বলো। এনারা আমাদের পেজে লেখেনও। তো আচ্ছা আচ্ছা। তো যাই হোক, তোমার সাথে আমাদের পরিচয় মোটামুটি প্রথম দিকে, 2016 আমার পরিচয় বলি আমি। বা দু 17। হাজার হ্যাঁ হ্যাঁ। ষোলো 2016 সালের আগস্ট মাসে জয়শ্রী আমার কম্পিউটারের স্টুডেন্ট ছিল। ও অক্ষরের পরিচয় হয়েছিল শাশ্বতর সাথে, তারপরে ও আমাকে অক্ষরের কথা বলে এবং আমি অক্ষরে লেখা জমা দিই। আমার প্রথম গল্প ছিল অক্ষরে গোপাল সেবা, এবং হুম। সে বছরের জন্মাষ্টমী ছিল 25 আগস্ট। ডেটটা এই জন্য মনে আছে কারণ কি, আমার মেয়ের বার্থডে 26 আগস্ট, আর তার ঠিক আগের দিন আমার লেখা আচ্ছা প্রথম গল্প অক্ষরে এসেছিল। তো একটা আচ্ছা। মানে ভীষণ একটা আনন্দের দিন ছিল আর কি, সেটা গোপাল সেবা এসেছিল। এবং প্রথমেই একটা উচ্ছ্বাস যে এতটা পাঠক পাওয়া অক্ষর পেজে। হুম। তো তারপর থেকে প্রায় 4 বছর অক্ষরের সাথে, এখন হয়তো অনেকটাই অনিয়মিত হয়ে গেছি বিবিধ কারণে, কিন্তু আমি মনে করি অক্ষর পরিবার সেরকমই আছে, শাশ্বত দেবলীনা সেরকমই আছে। হ্যাঁ, মোটামুটি চেষ্টা করেছি যতটা সম্ভব একই রকম থাকার। না, মানুষ তো সময়ের অনেকটা সাথে সাথে অনেকটা। সেটাই, হুম। সময়ের সাথে সাথে আস্তে অনেকটা আস্তে চেষ্টা। বদলায় অনেক কিছুই। কিন্তু সেটাই।
ওটাই চেষ্টা যে যাতে আমরা যেভাবে শুরু করেছিলাম সেইভাবেই থাকে আর কি সবকিছু। তো দিদি এই তোমার, বিষয়ে একটা কথা, বলো। হ্যাঁ বলো, বলছি এই বিষয়ে একটা কথা বলছি যে বদলানোর চেষ্টা যদি না করি তাহলে কিন্তু জবরদস্তি কাউকে বদলানো যায় না, এটা কিন্তু আমি খুব ভীষণ ভাবে মানি। ঠিক। আমি যদি মনে করি ব্যক্তিগতভাবে আমার ভেতরটাকে আমি ইন্ট্যাক্ট রাখবো, বদলাবো না কোনোভাবেই বাইরের দিক থেকে, তাহলে কিন্তু আমি কোনোদিনই বদলাবো না, একই থাকতে ঠিক, পারি আমার নিজের চেষ্টায়। একদমই তাই। বনবিথি আকশারে বলছেন আমার যে, প্রথম লেখা গোপাল সেবা, আজকে তো এই মুহূর্তে আমার সঙ্গে নেই, তবে আকশারে আমার প্রথম যে গল্পটা প্রাইজ পেয়েছিল সেটা 2017 সালের ভ্যালেন্টাইন্স ডে ইভেন্ট, হুম হুম, ঠিক। ভালোবাসার উপরে গল্প, চিরজীবী হোক হৃদয়। তো সেই হুম। গল্পটা আমার সঙ্গে আছে, গল্পটা আমি পড়তে পারি, আরো যদি হ্যাঁ, কয়েকজন আসে তো হ্যাঁ, নিশ্চয়ই। সেখানে পড়তে পারি। এখন আমাদের সঙ্গে এই মুহূর্তে 28 জন রয়েছেন। আশা করি আরো অনেকে আসবেন। তো আহ, তোমার সঙ্গে যেমন কথাবার্তা বলছিলাম, একটু চালাই সেই সমস্ত কথাবার্তা। তারপর আরো যখন সবাই আসবে তখন তুমি তোমার গল্পটা শুরু করো, কারণ না হলে পরে যারা আসবে তারা মিস করে যাবে। তো হ্যাঁ হ্যাঁ সেটাই। হ্যাঁ, যেটা তুমি বলছিলে সেটা খুবই সত্যি কথা, যে মানুষ যদি নিজের থেকে বদলাতে না চায় তাহলে তাকে বদলানো খুব কঠিন। আমাদের ওটাই চেষ্টা থাকবে সব সময়ের জন্য যে আমরা, দেখো, আমরা যারা মানে অক্ষরটা শুরু করেছিলাম, বেসিক্যালি শুরু করেছিলাম আমি এবং শাশ্বত। হুম তারপরে আমাদের সঙ্গে জয়েন করেছে আরো অনেকে, এবং এখন অ্যাডমিন প্যানেলের মধ্যে তো আরো অনেকে রয়েছে আমাদের। হুম হুম। আহ, ঈপ্সিতা অঞ্জনা রয়েছে, ঋষিতা রয়েছে। অঞ্জনা রয়েছে। হুম হুম। তো আমাদের কারোরই কিন্তু সাহিত্য ব্যাকগ্রাউন্ড নয়, ঈপ্সিতাকে ছাড়া। ঈপ্সিতা আহ, পুরোপুরি লেখে, কিন্তু আমরা বেসিক্যালি কিন্তু কেউই সায়েন্স ব্যাকগ্রাউন্ডের নই। মানে আমারও সায়েন্স, সরি, সাহিত্য ব্যাকগ্রাউন্ডের নই। আমারও সায়েন্স, শাশ্বতেরও সায়েন্স। এবং আমাদের হুম। যেগুলো মানে শুধুমাত্র ভালো লাগা থেকেই কিন্তু এই ঠিক জায়গাটাতে ঠিক আসা। ঠিক ঠিক এই যে ঠিক। সেই ভালো লাগাটা থাকুক, এটাই চাওয়া আর কি। এমন কিছু বদল না হোক যাতে এই ভালো লাগাটা চলে যায়। লেখিকাকে একটি প্রশ্ন: কোন সময় লিখতে বেশি পছন্দ করেন? আচ্ছা, হুম। ইন্টারেস্টিং কিন্তু। প্রশ্নর উত্তরটা বলছি যে আমার ঘরে আমার ছোট মেয়ে রয়েছে আর কি। তো তার স্কুল টাইমিং, তার পড়ার টাইমিং, এগুলোকে বাদ দিয়ে আমার সবচেয়ে স্বচ্ছন্দের টাইম হচ্ছে দুপুরবেলা। খেয়ে উঠে দুপুরবেলা একদম ট্যাব ট্যাব নিয়ে বসে পড়ো, নিজস্ব পড়াশোনা, ওকে ঘুম পাড়িয়ে। আর আরেকটা খুব ভীষণ পছন্দের সময় ছিল যখন কোভিড আসেনি, সেই সময়টা যখন সবার ব্যস্ত জীবন ছিল, সবাই সকালবেলা অফিস স্কুল বেরিয়ে যাচ্ছে, সেই 9টা থেকে 12টা আমার গোল্ডেন টাইম পিরিয়ড। ওই সময় মানে ফোন আসলেও আমি অ্যাটেন্ড করবো না, এরকম একটা সময় একান্ত আমার নিজের, খুব ভালো লাগতো। আর রাতের বেলাটা পড়ার জন্য রেখে দিই। আচ্ছা, দিদি কি ধরনের লেখা পড়তে ভালোবাসো একটু বলো। আমি না সব রকমের লেখা পড়তে ভালোবাসি, মানে আমার যেরকম প্রেমের উপন্যাস নহন্যতে মেম সাহেব ভালো হুম। লাগে, তেমনি আমার ভালো লাগে ব্যোমকেশ ফেলুদা। ফেলুদা আমার ভীষণ 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 প্রিয় চরিত্র। মানে হ্যাঁ, সেটা তোমার ছোটবেলা থেকে, উপন্যাস থেকে বোঝা যাচ্ছে। হ্যাঁ ভীষণ ভীষণ, মানে একটা সুযোগ পেয়েছিলাম এক জায়গায় ইভেন্টে যে হুম, লেখা যেতে পারে কালজয়ী সাহিত্যিক সৃষ্ট গোয়েন্দা চরিত্র নিয়ে, সেখানে আমার যেন আপ্রাণ চেষ্টা ছিল যে আমি যদি ওনাকে নিয়ে কিছু অন্তত লিখতে পারি, এটা আমার একটা হুম, শ্রদ্ধাঞ্জলি। সেরকম পড়তে ভালো লাগে। তেমনি সামাজিক উপন্যাস আমার ভীষণ প্রিয়, এমন সামাজিক উপন্যাস যেটা মনামির মতো টান টান হবে, যে উপন্যাস হুম, ছেড়ে আমি উঠতে পারবো না এরকম ধরনের, বা মনস্তাত্ত্বিক ভিত্তিতে যে উপন্যাস হুম, মানুষের মনটাকে স্বচ্ছভাবে তুলে ধরবে, সেই উপন্যাসও পড়তে খুব ভালোবাসি। পাশাপাশি আবার বলবো শিশু সাহিত্য, যেহেতু মেয়ে রয়েছে সঙ্গে, হ্যাঁ, তাই জন্য শিশু সাহিত্যটাকে এই মুহূর্তে আমি বিগত 2-3 বছর আমি ভীষণ ভাবে ফিল করি, মানে জীবন্ত সাহিত্য যাকে বলে, চোখের সামনে দেখা, পাশাপাশি কখনো রুকুসুকু পড়া, কখনো অন্য সাহিত্যিকদের কিছু পড়া, ভালো লাগে সবকিছুই। শিশু সাহিত্য মানে আমরা বলি জাস্ট শিশু সাহিত্য বলে, কিন্তু আমাদের বড়দেরও লোভ কিন্তু কিছু কম নয় ওগুলোর ওপর। হুম, একদম মানে নয়। সবসময়ই ওগুলো সত্যি, ভালো লাগে পড়তে, শিশু কিশোর সত্যি কথা। সাহিত্য যেগুলো। আহ বিশেষ করে বলছি এই সময়টা, মানে আমরা এই সময়টা এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, এমন একটা অনিশ্চয়তা,
মানে হুম, এটা দেবলি না শাশ্বত, মানে তোমরাও ভালো ফিল করবে, কারণ আমরা হুম, আরো হুম, আউট অফ হোম রয়েছি, যেহেতু একদম। প্রবাসী হয়ে রয়েছি। সেই সময়টা আমাদের এত অনিশ্চিত যে আমরা কখন হোম টাউনে ফিরবো, কিভাবে ফিরবো, সেখানের মানুষেরা কেমন রয়েছেন, এটা হুম, যেন রোজকার একটা হতাশার দোলাচল আমাদের মধ্যে চলতে থাকে। তো সেই জায়গাটাকে কাটিয়ে ওঠার জন্য আমার মনে হয় এক্ষেত্রে শিশু সাহিত্য বা আহ, সঞ্জীব চট্টোপাধ্যায়ের লোটা কম্বল খুলে পড়া, এর চেয়ে মনে হয় বেটার আর কিছু হতে পারে না। একদম। সময় কাটানোর জন্য বইয়ের থেকে ভালো আর কোনো বন্ধু নেই, বন্ধু হয় না। কোনো বন্ধু হতে একদম, পারে না। একদম। আমি একদম একমত তোমার সঙ্গে। আচ্ছা, তুমি কিন্তু তোমার লেখা পড়তে পারো। এখন শুরু আচ্ছা, করতে পারো যদি তুমি পড়বো। চাও। হুম, পড়তে আচ্ছা পারো। বেশ, তাহলে আমার ফেলুদার যে আহ, উপন্যাসটা চলছিল সিন্ধুক রহস্য, তো সেই উপন্যাসের চতুর্থ পর্ব অবধি অক্ষরে পোস্ট হয়েছে। আমি শাশ্বতকে আগেই বলেছিলাম যে পঞ্চম পর্বটি আমার ভীষণ প্রিয়, কারণ হুম, ফেলুদার জটায়ু নামক যে সৃষ্ট চরিত্রটি আমার কাছে ভীষণ ভালো লাগে। মনে হয় যে ফেলুদাকে অন্যরকম আঙ্গিকে নিয়ে গেছে সেই চরিত্রের সংযোজন। হুম। তো এই পঞ্চম পর্বে আমার লেখার উপন্যাসের মধ্যে জটায়ুর প্রবেশ ঘটছে। তো সেই জায়গাটা আমি পড়ি পড়ি। আচ্ছা, আমার ঠিক কথা আছে। সাউন্ড শোনা যাচ্ছে তো? হ্যাঁ, একদম পরিষ্কার শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে তো, তাহলে আমি হ্যাঁ, পড়ছি, হ্যাঁ, ফেলুদার হ্যাঁ, পঞ্চম তুমি পর্ব। পড়ো। হুম, আচ্ছা বেশ। রমেন বাবুদের বাড়ি থেকে বেরিয়ে একটা উবের ক্যাব বুক করে আমরা সোজা চলে গেলাম লালমোহন বাবুর বাড়িতে। সারাটা রাস্তায় ফেলুদা ফোন ঘেটে ঘেটে চুপচাপ কি সব পড়ছিল। আমি বাড়িতে ফোন করে বউকে জানিয়ে দিলাম যে ফিরতে দেরি হবে। লালমোহন বাবুর বাড়ি পৌঁছতে আমাদের প্রায় 7:30 বেজে গেল। জটায়ু তো আমাদের দেখে আনন্দে প্রায় ডানা মেলে ওড়ার মতো অবস্থা হলো। মুখে ফুটে উঠলো সেই বিখ্যাত হাসি। আরে, এ কি স্বপ্ন নাকি? দুই মূর্তি একসাথে আমার দরজায়! দরজা খুলে আমাদের দেখে ওর চোখ দুটো শিশুর মতো আনন্দে ঝলমলিয়ে উঠলো। ওকে সে অবস্থায় দেখে কে বলবে যে সিনিয়র সিটিজেন হয়ে গেছেন? ভেতরে ঢুকে সোফায় বসেই ফেলুদা ফোন ঘেঁটে একটা ইউটিউব ভিডিও বের করে বলল, বাকি কথা বলছি ধীরে ধীরে, আপনার গপ্পে লাগতে পারে, দেখে নিন। পৃথিবীর এই আজব জায়গায় কিভাবে মানুষদের ভাব বিনিময় হয়। তারপর একটা গপ্প লিখে ফেলুন এর উপর। গপ্পটির নাম দেবেন না হয় তুর্কির তথ্য। বলে নিজের ফোনটা লালমোহন বাবুর হাতে ধরিয়ে দিয়ে ব্যালকনির দিকে গিয়ে একটা সিগারেট ধরালো ফেলুদা। আমি বুঝলাম পথে আস্তে আস্তে এটাই খুঁজে বের করছিল ফেলুদা। আমি লালমোহন বাবুর পাশে বসে ভিডিওটিতে মন দিলাম। অদ্ভুত সুন্দর পাহাড়ি চা বাগানের সাথে স্ক্রিনে এক এক করে ভেসে উঠল এক একটা অসাধারণ তথ্য। তুর্কির ইস্ট ব্ল্যাঙ্ক রিজিয়নে একসময় সুদূর পাহাড় মধ্যবর্তী অঞ্চলের মানুষের মধ্যে যোগাযোগ রক্ষার জন্য ব্যবহৃত হতো হুইসেল ল্যাঙ্গুয়েজ। এটা একটা, এ প্রসঙ্গে বলছি, এটা একটা টিপিক্যাল ল্যাঙ্গুয়েজ, যেখানে মানুষজন অনেকটা দূরে দূরে বসবাস করার জন্য কথা বললে হয়তো সেই কথাটা স্পষ্টভাবে সেখানে গিয়ে পৌঁছতো না। সেক্ষেত্রে তারা হুইসেলের মাধ্যমে, মানে বিভিন্ন রকমের শব্দ করে, ঠোঁট এবং জিভের মাধ্যমে শব্দ করে তাকে বোঝাতে চাইতো যে কি করতে হবে। অদ্ভুত সুরেলা সেই ভাষা কখনো দেখাচ্ছে চা বাগানে কর্মরত পুরুষকে হুইসেল দিয়ে সুদূর ঘর থেকে তার বউ জানাচ্ছে খাবার তৈরি হয়ে গেছে। আবার কখনো চা বাগানের পুরুষ জানাচ্ছে চা পাতা তোলার জন্য ব্যাগেজ শেষ। তখন অন্য সঙ্গীটি দূর থেকে হুইসেল দিয়ে জানাচ্ছে অপেক্ষা করো, আনছি। অদ্ভুত এক কমিউনিকেশন। লালমোহন বাবু তো মুগ্ধ হয়ে দেখে হাততালি দিয়ে বলে উঠলেন, অ্যামিউজিং, অ্যামিউজিং। এমন একটি ছেলের সঙ্গে দেখা করে এলাম, ফেলুদা ব্যালকনি থেকে বলল। বলেন কি মশাই? উত্তেজনা সহ বলেই পর মুহূর্তে ভ্রুকুঞ্চন করে কতটা রাগী মুখ করে জটায়ু বললেন, আমাকে ছাড়াই? কেসটা হঠাৎ করেই এসে গিয়েছিল। তাছাড়া অকুস্থলে গিয়ে তো প্রথমে পরখ করার দরকার ছিল যে সেখানে সিনিয়র সিটিজেন মানুষকে নিয়ে যাওয়াটা রিস্ক হবে কিনা। ফেলুদা একপেশে হাসির সঙ্গে আমার দিকে ইশারা দিয়ে তাকিয়ে নিজের ফোনটাকে চাইলো। আমি লালমোহন বাবুর হাত থেকে ফোনটাকে নিয়ে ফেলুদাকে দিয়ে এলাম। জটায়ু তৎক্ষণাৎ আমার দিকে ফিরে বললেন, সত্যি বলো তো ভায়া, আমাকে বুড়ো বলে মনে হয় তোমার? আমি চোখ কুঁচকে একটু পরখ করার মতো মুখ করে বললাম, কই, না তো। দেখুন, আপনার চোখ পরখ করানো দরকার। আমাকে দেখি সবাই এখনো বলে আপনার তো বয়স কমছে দিনে দিনে।
সে তো টেবিলের উপর দেখে বেশ বুঝতে পারছি। ফেলুদার উত্তর। লালমোহন বাবু টেবিলের দিকে চেয়ে জিভ কেটে চটজলদি টেবিলের উপরে থাকা ওষুধের স্ট্রিপস গুলোকে একত্র করে একটা বাক্সে পুরে ফেললেন আর বিড়বিড়িয়ে বললেন, এই জন্য গোয়েন্দা ঘরে ঢোকার আগে সব প্রমাণ লোপাট করে রাখতে হয়। আমি সোফায় বসে বেশ অনুভব করছিলাম মুহূর্তটা। এমন সময় ফেলুদা আমায় বলল, তুই লালমোহন বাবুকে আজকের কেসটা বল, আমি একটা জরুরি ফোন সেরে নিই। আমি দেখলাম ফেলুদা সিগারেটের শেষ দিকটাতে টানতে টানতে বুদ্ধির গোড়ায় ধোঁয়া দিচ্ছিল কিছুক্ষণ। ততক্ষণে লালমোহন বাবু আবার আমার পাশে এসে বসলেন। ওনার চোখ মুখ দিয়ে কৌতূহল ঠিকরে বেরোচ্ছে। আমায় বলতে থাকলেন, বলো ভাই তপেশ রঞ্জন, জলদি বলো। আমি ওর অবস্থা দেখে মৃদু হেসে বলা শুরু করলাম। মিনিট 10 মধ্যেই ফেলুদা ফিরল ফোন সেরে, আর আমারও কেসের বিবরণ বলা শেষ হলো। লালমোহন বাবু তখন 1.5 ইঞ্চি মুখের হাঁ সহ আমার দিকে চেয়ে বসে রয়েছেন। ফেলুদা ঘরে ঢুকতেই বললেন, তাহলে এবার 26টা অ্যালফাবেটের মধ্যে পাজল সলভ করবেন আপনি? আমি একা কেন, আপনারাও থাকবেন। আমরা থাকবো তাতে সন্দেহ নেই, কিন্তু ওই লেভেলের ধারালো মগজাস্ত্র তো আর আমাদের নেই। আমরা সহকারী মাত্র। কি বলো ভাই তোপসে? বলে আমার দিকে চেয়ে চোখ মোটকে হাসলেন জটায়ু। আমিও মৃদু হাসিতে তাকে সমর্থন করলাম। শোনা যাচ্ছে তো? কথা শোনা হ্যাঁ, শোনা যাচ্ছে তো? যাচ্ছে, তুমি বলো। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, বেশ। তো কবে যাবেন আবার ঘোষাল বাড়িতে? লালমোহন বাবু জিজ্ঞেস করলেন। ফেলুদা বলল, ঠিক নেই, বাড়ির বড় ছেলের সময় হলে আমাদের ডাক পড়বে। তার ইন্টারভিউ নেওয়া বাকি আছে এখনো। আমায় কিন্তু জানাবেন, আর সেদিন আমি গাড়ি নিয়ে এসে আপনাদের পিক আপ করে নেব। হরিপদ ওয়াগনারে অভ্যস্ত হয়েছে কি আদৌ? শেষে আবার না কেসের হদিশ বের করতে গিয়ে আমরা নিজেরাই কেস ফাইলে ঢুকে যাই। ফেলুদা কিঞ্চিত রসিকতা করে বলল। লালমোহন বাবু জিভ কেটে মাথাটা ঘন ঘন দুদিকে নাড়িয়ে বললেন, আরে না না মশাই, আমি এমন গোয়েন্দাকে নিয়ে এক্সপেরিমেন্ট করব এমন ভাবলেন কি করে? হরিপদকে ট্রেনিং দেওয়ানো হয়েছে। তারপর আমি এর মধ্যে বেশ কয়েকবার প্রকাশকের বাড়ি গিয়েছি নতুন গাড়িতে করে। ফেরার পথে গঙ্গার হাওয়া খাবো বলে একটু লং ড্রাইভও করিয়েছি। তাতে যা বুঝেছি তা হলো হরিপদ এখন আধুনিক হয়েছে। সবুজ অ্যাম্বাসাডারের ড্রাইভার থেকে ওর পাকাপোক্ত প্রমোশন হয়েছে সবুজ ওয়াগনারে। আচ্ছা, বেশ, শোনা যাচ্ছে। আবার সবুজ? আমি বলে উঠলাম, দেখবেন আবার রাজনৈতিক দ্বন্দ্বে না পড়েন। যতই হোক আগের দিন তো আর নেই। এখন মানুষের স্বাধীনভাবে নিজ জীবনে চলার স্বাধীনতা সীমাবদ্ধ হয়ে গেছে। যাই হোক, আপনার নেক্সট উপন্যাস কি আসছে? তন্ত্রমন্ত্র নিয়ে লিখছি, একটা হাইলি সাসপিশিয়াস অঘরীকে নিয়ে। উপন্যাসের নাম দেব অতলে অঘরী। বুঝলেন মশাই, এদের মধ্যে মারাত্মক রকম একটা আছে। ডান হাতের তালু মুঠো করে উত্তেজনা সহ বললেন জটায়ু। আমি বেশ বিস্ময়ের সঙ্গে বললাম, বাপরে, এরা তো সাংঘাতিক হয় শুনেছি। এদের হিস্ট্রি পড়লেন কোথায়? এখন তো পৃথিবী হাতের মুঠোতে ভাই। গুগল, নেটফ্লিক্স আমার দিনরাতের বন্ধু হয়ে গেছে। এটা জানেন তো, প্রকৃত অঘরী কোনোভাবেই অনিষ্টকারী নয়। ফেলুদা সোফায় বসে খবরের কাগজের পাতা উল্টাতে উল্টাতে বলল, আরে মশাই, এরা সাংঘাতিক কর্মকাণ্ড করে। কনফিডেন্সের সঙ্গে বললেন জটায়ু। জটায়ুকে আমি থামিয়ে দিয়ে ফেলুদা গড়গড় করে বলে চলল। জটায়ুকে থামিয়ে দিয়ে ফেলুদা গড়গড় করে বলে চলল, এরা শৈব সাধক, মরা মানুষের মাংস খায়, মৃতদেহের সঙ্গে সেক্স করে, নিজের মলমূত্রাদি ভক্ষণ করে, মোদ্দা কথা বিশ্বের সমস্ত বিস্বাদ আহরণ করে সাধনার স্বাদ পেতে চায়। মূলত দুর্গম জনবসতি শূন্য পাহাড়ের পাথুরে গুহায় এদের ডেরা। কিছু অঘরী ঐতিহাসিক কিছু শ্মশানের আশেপাশেও থাকে, যেমন বেনারসে আছে। কথাগুলো এক নাগাড়ে বলে থামলো ফেলুদা। লালমোহন বাবুকে দেখলাম অবাক করা মুখে চেয়ে আছেন। আমার তখন বমির ভাব হচ্ছিল। আমি উঠে গিয়ে ব্যালকনির দিকে গেলাম। শুনতে পেলাম লালমোহন বাবু বলছেন, আপনার দেখছি এ বিষয়েও বিস্তর জ্ঞান। তাহলে বলছেন সাধনার কাজে এরা নিরীহ মানুষকে বশ করে না? যারা করে তারা তান্ত্রিক সাধক, অঘরী নয়। ফেলুদা স্পষ্ট বক্তব্য। আপনি যখন বলছেন তবে তো তাই হবে।
উপন্যাসটার আগামাথা বদলাতে হবে দেখছি। লালমোহন বাবু ওর চকচকে টাকে হাত বোলাতে বোলাতে বললেন। সেদিন লালমোহন বাবুর বাড়ি থেকে ট্যাক্সি করে বাড়ি ফেরার পথে ফেলুদা হঠাৎ বলল, আরে যা, একটা কথা তো ভুলেই গেছিলাম। কি? আমার প্রশ্ন। উত্তর না দিয়ে পকেট থেকে একটা চিরকুট বের করলো ফেলুদা। আমার দেখে মনে পড়ে গেল রমেন বাবুর পকেট থেকে পড়া সেই কাগজটার কথা। ফেলুদাকে দেখলাম বেশ মনোযোগ দিয়ে সেটা দেখছে। এটা রমেন বাবুর পকেটের কাগজটা না? আবার আমার প্রশ্নের উত্তর না দিয়ে ফেলুদা পাল্টা প্রশ্ন করলো, এখন পাসওয়ার্ড প্রোটেকশন বলতে প্রথমে কি মনে আসে বলতো তোর? আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, এটিএম পিন, আর সেটা হয় 4টে নাম্বারের কম্বিনেশনে। ফেলুদার গম্ভীর গলায় রহস্য। হুম, তাহলে তো হতেই পারে যে প্রসূন বাবু তার সিন্ধুকের পাসওয়ার্ড 4টে অ্যালফাবেটের কম্বিনেশনে করে রেখেছিলেন। হতেও পারে, আমি আন্দাজে বললাম। এই দেখ, বলে ফেলুদা চিরকুটটাকে আমার দিকে এগিয়ে দিল। আমি দেখলাম ইংলিশে CU, মাঝে ছোট্ট গ্যাপ, তারপর ZN লেখা। আমি বিস্ময় আর দ্বন্দ্বে বললাম, পাসওয়ার্ড কম্বিনেশন? বুঝতে পারছি না, তবে হতেও পারে। তুমি বলছো লোকটা নিজে সিন্ধুকের জিনিস সরিয়ে দাদার উপর দোষ দিচ্ছে, আবার তোমার কাছে ভালো মানুষ সেজে এসে তদন্ত করার আর্জি জানাচ্ছে? তাতেও তো খটকা আছে, লোকটা তো সেদিন রাতে বাড়িতেই ছিল না। পোস্টমর্টেম রিপোর্ট তো মৃত্যুর সময়ের আন্দাজ দিয়েছে, সিন্ধুকের মধ্যে জিনিস সরানোর সময়ের বিষয় তো নয়। আদৌ তা সরেছে কিনা বা সরে গেলেও কখন, কার দ্বারা হয়েছে, তা তো নিছকই অনুমান ভিত্তিক ব্যাপার। ভাগিনার দেখাটা বা রমেন বাবুর ধারণাটার সপক্ষে কোনো প্রমাণ আছে কি? তাছাড়া আজ আমাদের সঙ্গে কথা বলতে বলতে রমেন বাবুর যে ফোন এসেছিল, তাতে কি এমন কথা হচ্ছিল যে এত নিচু গলায় কথা বলছিলেন রমেন বাবু? ফেলুদার কথায় আমার যেন সব গুলিয়ে গেল। এভাবে সত্যি তো ভাবিনি। মনে মনে ভাবলাম, কেসটাকে যতটা সহজ ভাবছিলাম আদতে তা নয়, কেসটা সত্যিই বেশ জটিল। এই হলো ফেলুদার সিন্ধুক রহস্য গল্পের 5ম পর্ব। অসাধারণ দিদি, আমি পুরো শুনছিলাম মোহিত হয়ে। দারুণ লাগছে শুনতে। তুমি পড়ে বলছিলে ওটা আরো ভালো লাগছিল শুনতে। এমনিতে তো রেগুলার তো পোস্ট হচ্ছেই এখানে। পাঠ করলে মানে কেউ বললে সেটা আরো বেশি ভালো লাগে মনে হয়। তো সেই এটা। আমরা ভাবছি যে এরকম কিছু গল্প পাঠ যদি আমরা আমরা ইউটিউবে অ্যাড করতে পারি। আমাদের তো একটা ইউটিউব চ্যানেল রয়েছে ঠিক যেখানে ঠিক আমরা ঠিক। এখন হুম যেখানে আমরা এখন এই ভিডিওগুলো আপলোড করছি, এই লাইভের ভিডিওগুলো, যাতে হুম কেউ হুম। যদি মিস করে যান তারা পরে দেখতে পারেন। তো আমরা ভাবছি যে এরকম যদি কিছু করা যায়, তো তোমার গল্প নিশ্চয়ই করা হবে। নিশ্চয়ই নিশ্চয়ই। আর প্রত্যেকটা গল্প, কিছু কিছু গল্পে এমন থাকে যে, বিশেষ করে রহস্য গল্পে আর মনস্তাত্ত্বিক গল্পে, দুটোর মধ্যে আমার মনে হয় তফাৎ যেটা, মনস্তাত্ত্বিক গল্প কিন্তু পড়ে বেশি আনন্দ পাওয়া যায়। কারণ হুম। কেউ কোনো বক্তব্য রাখছে তার আগে যে মানসিক পরিবেশটা বা পরিস্থিতিটা হচ্ছে সেটা ব্যাখ্যাতে বেশি ভালো লাগে। কিন্তু হুম। রহস্য গল্পে যেহেতু সেই দিকটা, ডায়ালগ পোর্শনটা বেশি থাকে, সেটা কিন্তু শুনতে বেশি ভালো লাগে। ঠিক পড়ার ঠিক চেয়ে শোনাটা অনেক বেশি ভালো লাগে, এফেক্ট দেয় ঠিক। সেটাতে। তোমার মধ্যে রহস্য গল্প লেখার উপর একটা ঝোঁক আছে, কারণ ভীষণ। অনেক দিন থেকেই আমরা দেখেছি যে আমাদের ম্যাগাজিনেও এসেছিল কিছু রহস্য গল্প। আচ্ছা, অক্ষরে কেউ একজন লিখেছে, জানি না এটা হ্যাঁ, কে লিখেছে। বাংলার বাংলা বাইরে থেকে কোন কোন জিনিস মিস করো? কোন কোন এটা জিনিস নিশ্চয়ই মিস করি? শাশ্বতই লিখেছে। হ্যাঁ, বুঝতে পেরেছি, সেটা হচ্ছে বিরাটি স্টেশনের উপরে ফুচকা। মানে আচ্ছা। প্রচন্ড পরিমাণে মিস করছি, এবং এখানে এখন আমি তেঁতুলটাও পাচ্ছি না, যেটা বাড়িতে ইস। এনে তেঁতুল গুলে ফুচকাটা বা করবো জলটা, সেটা আমি পাচ্ছি না, কোনো অপশনই পাচ্ছি না, সেটার বিকল্প পাওয়া যাচ্ছে না আর কি। সেটা কিন্তু মিস করছি। দিল্লিতে তো, তুমি তো এখন দিল্লিতে আছো নাকি? গুরগাঁও। আচ্ছা, দিল্লিতে তো মোটামুটি বাঙালিরা বেশ ভালো রকমই আছে নাকি? হ্যাঁ, দিল্লিতে বেঙ্গলি হাব বলা যায়, বাংলার বাইরে আর কি। গুড়গাঁওতেও আছে, প্রচুর পরিমাণে আছে, এবং আমি সেক্টর 14-এ কাছাকাছি গেলে ফুচকা পাই না তাই না, আচ্ছা, কিন্তু সেক্টর ওই 14-এর টেস্টটা। ফুচকাটা কিন্তু বাঙালি।
না, বাঙালি ফুচকার মতোই এবং ভালো, কিন্তু এখন আচ্ছা। তো লকডাউন পিরিয়ডে কোনো কিছুই হ্যাঁ, হচ্ছে না। আর ওই ঠিক। 14-এ গিয়ে এখানে সবকিছু এত বেশি কস্টলি, সেটা একটা হ্যাঁ। ব্যাপার যে খাওয়ার পরে ঢেকটা বেশি উঠে যায়, এরকম ব্যাপার। যেখানে ওখানে মানে খেতে খেতেও মেকিং এর একটা ব্যাপার থাকে না, খেতে হুম। খেতেও সেই আঁশটা মিটছে না, এখানে কিন্তু সেটা নয়, হ্যাঁ, সেই একদমই। স্বাদটা পাওয়া সেই। যায় না। আচ্ছা, শুভেন্দু শুভেন্দু খান বলছেন, ধন্যবাদ। হ্যাঁ, রহস্য গল্প আমারও ভীষণ প্রিয়। মানে যদি আমি অন্য কোনো লেখা লিখি, লিখতে লিখতে যদি ওরকম কোনো প্লট, এখন যেমন সিরিজ দেখা হয় আর কি, হুম, মাঝে হুম। মধ্যে দেখি, বা ওরকম কোনো গল্প পেয়ে যাই, তখন এটা বুঝতে পারি যে রহস্য গল্পের ঝোঁকটা আমাকে কিভাবে টেনে নিয়ে যাচ্ছে, এবং লিখতে গিয়েও কিন্তু আমি অনেকটা কমফোর্ট ফিল করি। হুম, ঠিক। তুমি আর কি ধরনের লেখা লিখতে পছন্দ করো? তুমি অনেক ধরনেরই লেখা লেখো, আহ সেটা আমরা হ্যাঁ, দেখেছি আমি অনেকদিন সব ধরে। রকম সব রকম লেখাই পছন্দ করি। শিশু সাহিত্য হোক, বা হাস্য কৌতুক হোক। হাস্য কৌতুক লেখাটা সবচেয়ে টাফ, ভীষণ হ্যাঁ। টাফ লেখা, এবং এই এখন যেগুলো লিখি সেগুলো মোটেই হাস্য কৌতুক হয় না, ওটা কাতুকুতু কৌতুক কৌতুক হয়ে যায়, মানে জোর জবরদস্তি করে হাসানো, এরকম টাইপের ব্যাপার। তো তবুও লেখার চেষ্টা করা, উম, এরকম বিবিধ এখন বোধহয় সামাজিক। কারণ এখন বোধহয় কারোর মানসিক পরিস্থিতিটাই এরকম নেই যে মানে প্রাণ খুলে সেই হাসবে। হ্যাঁ, ঠিক কারণ ঠিক, সেই সাবলীল চারদিকে হাসু যে এমন অসুবিধা। শিশুরা যে চারদিকের পরিস্থিতি এখন তো কোভিড এর জন্য খারাপ, সত্যি কথা। এমনিতেও এখন যেন মানুষের জটিলতার দিক থেকেও বোধহয় আমরা আর সেই সরল হাসিটাতে হুম, যেতে পারি না খুব সহজে। একদম। আগেকার দিনের বাচ্চারা যেভাবে হাতে হাতে কমিক্স নিয়ে পড়তো। তো হ্যাঁ, অমিতা কি বলছে? দিদি, আমি তোমার তো একটা বলছি। গল্প আগেও শুনেছিলাম, নামটা মনে পড়ছে না, অনেকদিন আগে মনে হয় অক্ষরেই শুনেছি, দুর্দান্ত লেগেছিল, এটাও শুনতে শুনতে মনে হলো। আচ্ছা। বাকিটা অমিতা বোধহয় তোমার ওই বেশ, গল্পটার কথা ধন্যবাদ। বলছে নাকি, যেটা ওই আমাদের ম্যাগাজিনে দেওয়া হয়েছিল একটা, সেটা আমারও মনে উম, আছে, কিন্তু আমার নামটা মনে বিশ- নেই। বুদ্ধিতে সিদ্ধি। বুদ্ধিতে সিদ্ধি দেওয়া এক্স্যাক্টলি। হয়েছিল একবার ম্যাগাজিনে। হ্যাঁ, ধাঁধার গল্প ছিল সেটার মধ্যে একটা, হ্যাঁ, পারিবারিক আম, একটা কিছু এসেছিল, যাদের নলেজ ওরিয়েন্টেড একজন নিয়ে এসেছিলেন হ্যাঁ, হ্যাঁ, বাইরে হ্যাঁ। থেকে, সেই জিনিসটাকে ওখানেও একটা সিন্ধুকের পাসওয়ার্ডের ব্যাপার ছিল। মানে হুম, হুম, পাসওয়ার্ড হুম। রিলেটেড সমস্ত লেখা আমার খুব ভালো লাগে, যে মগজ খাটিয়ে কিছু একটা করছে। কারণ কি, এখন রহস্য গল্পের সর্বোচ্চ রক্তারক্তি, এত হ্যাঁ, হিংস্রতা, এবং সেই জায়গাটা পুরোটাই অটোপসি ডিপার্টমেন্ট বা সিসিটিভি ফুটেজ এগুলোর উপর চলে যাচ্ছে। হ্যাঁ। তাহলে এখন এই পরিপ্রেক্ষিতে ব্যোমকেশ ফেলুদার পক্ষে কিন্তু এন্ট্রি নেওয়াটাও খুব টাফ, কারণ তখনকার দিনে ঠিক। এই জিনিসগুলো ছিল না। তাই হুম। এখন মগজাস্ত্র বলতে গেলে এমন কিছু লাগবে যেটা প্রকৃত মগজ দিয়েই হবে, টেকনোলজি দিয়ে নয়। ঠিক। অমিতা বলছে হ্যাঁ, একদম মানে ওটাই বলছিল। হ্যাঁ হ্যাঁ, ঠিক। আচ্ছা দিদি, তোমার কাছে আরেকটা রিকোয়েস্ট এসেছিল তোমার, আহ, আরেকটা গল্প পড়ার জন্য। তুমি বললে যে তোমার ওই প্রথম দিকের একটা গল্প রয়েছে তোমার কাছে, ওটা কি একটু হ্যাঁ, পড়বে? আমার কাছে একটা চিরজীবী হোক হৃদয় গল্পটি রয়েছে, আমি পড়বো গল্পটি। হ্যাঁ, এটি হ্যাঁ, পড়তে অক্ষরে, পারো। হ্যাঁ, ভ্যালেন্টাইন্স ইভেন্টে প্রাইজ পেয়েছিল, এবং আমারও খুব প্রিয় গল্প। মানে ছোট গল্প, কিন্তু গল্পটার বার্তাটা আমার খুব প্রিয় লেগেছিল। পড়ো, একটু শুনি আমরা। পড়ি। আচ্ছা, হ্যাঁ। বেশ। 3 বছর আগে লিখেছিলাম, 2017 সালের ফেব্রুয়ারি মাস, 13 ফেব্রুয়ারিতে রেজাল্ট বেরিয়েছিল। গল্পটির নাম চিরজীবী হোক হৃদয়। অনি, আজ বিকেলটা ফাঁকা আছিস? একটা মেডিকেল রিলেটেড প্রোগ্রামের বহু কষ্টে 2টো পাস পেয়েছি, যাবি ভাই? এক নিঃশ্বাসে আমার কথাগুলো বলে গেল রাহুল। চেয়ে দেখলাম ওর করুণ চোখ দুটোতে কেমন যেন একটা আশার আলো ঝিলিক দিচ্ছে। বুঝলাম ওর পিয়ার জন্য ও কোনো নতুন পথের সন্ধান পেয়েছে। এক বাক্যে ঘাড় নেড়ে হ্যাঁ বলে দিলাম। সত্যি, সেদিনকার সেই যাওয়াটা লাইফে যে কি মন্ডিত চলেছিল তা আদৌ বুঝিনি তখন। রাহুল আমার ছোটবেলাকার অন্তরঙ্গ বন্ধু, বড়ই সাদাসিধে আর সেন্সিটিভ প্রকৃতির ছেলে। পিয়ার সাথে ওর আলাপ হয়েছিল বছর 4 আগে, ক্লাস 11-এ পড়াকালীন। সেই থেকেই ওদের ভালোবাসার পথের পাঁচালীর সূচনা হয়েছিল। দুজনের লাভ স্টোরি কলেজেও বেশ সুপারহিট।
সত্যি বড় গভীর ওদের প্রেম। মাস 6 আগে পিয়া হঠাৎ একদিন অসুস্থ হওয়ায় সবাই জানতে পারলো ওর হার্টের অবস্থা খুবই খারাপ। ট্রান্সপ্লান্ট করতে পারলে যদি কিছু হয় আর কি। ছোটবেলা থেকে নাকি মাঝে মধ্যেই ভুগতো ও, কিন্তু এতটা সিরিয়াস ব্যাপার তা আগে কোনো ডাক্তারই বলেননি। মালদার এক প্রত্যন্ত গ্রামের দিকে ওরা ছিল বলে হয়তো সেভাবে বুঝে উঠতে পারেনি ওরা। মাধ্যমিকের পরেই তো ওদের এই কলকাতার দিকে আসা। পিয়ার কথাটা জানা মাত্র সমস্যা হয়েছিল মাঝখানে বোধহয়। এখন দেখা যাচ্ছে? হ্যাঁ, একটু আটকে গেছিল, মনে হয় নেটের প্রবলেমের জন্য। এখন দেখা যাচ্ছে, শোনাও যাচ্ছে। তুমি ওই আচ্ছা, জায়গাটা এখন একবার দেখা যাচ্ছে? ফিরে যাও। বেশ। হ্যাঁ, শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে। আচ্ছা, বেশ বেশ। হুম। পিয়ার কথাটা জানা মাত্র দিবারাত্র নিদ্রাহীন হয়ে পাগলের মতো একটা উপায় খুঁজে বের করতে চাইছিল রাহুল। মেডিকেল ম্যাগাজিন পড়ে মেডিকেল প্রোগ্রামে ঘুরে ঘুরে হন্যি হয়ে একটা সুরাহা খুঁজতে চাইছিল রাহুলের অদম্য বিশ্বাসী হৃদয়। হয়তো একেই বলে ব্লাইন্ড লাভ। কথা মতো সেদিন বিকালে দুজন গেলাম সেই সায়েন্সের দুনিয়ার তারকা খচিত গ্যালারি, ব্রেনডেথ নামক শব্দটির সঙ্গে। জানতে পারলাম যে মৃত মানুষের অঙ্গ প্রত্যঙ্গ, শোনা যাচ্ছে কিছু একটা সমস্যা হচ্ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে, এখন শোনা যাচ্ছে। আচ্ছা বেশ। হুম। আচ্ছা বেশ। জানতে পারলাম যে মৃত মানুষের অঙ্গ প্রতিস্থাপনে কি করে ম্যাক্সিমাম 5 জন মুমূর্ষু মানুষ জীবন নামক শব্দটি উপহার পেতে পারে। কিছু মানুষ তাদের জীবনের অভিজ্ঞতা শেয়ার করলেন। যেমন একজন কর্পোরেট লেডি বললেন তার স্বামীকে যখন দেশের প্রায় সব নেফ্রোলজিস্ট জবাব দিয়ে দিয়েছিলেন, ঠিক তখনই কত ঝড়ঝাপটার মধ্য দিয়ে উনি আবার নতুন ভোরের সূর্য দেখতে পেরেছিলেন। একজনের শরীরের কিডনি ওনার স্বামীর শরীরে ট্রান্সপ্লান্ট করিয়ে। আরেকটি গ্রাম্য মেয়ে তার শহরে সাহসী গলায় বলেছিল তার মৃত্যুঞ্জয় কাহিনী। আর এক সদ্য বাবাকে হারানো ছেলে শ্রদ্ধায় গর্ব করে বলেছিল, আমার বাবা সারাটা জীবন নিজের কর্মস্থলের পাশাপাশি বাকি সময়টুকু পরের জন্য কিছু না কিছু করায় ব্যস্ত থাকতেন। একদিন অফিস হতে ফেরার পথে বাবার অঙ্গগুলো যখন ক্রমশ কোলাপস হয়ে যাচ্ছিল, তাই তখনও হয়তো তার ইচ্ছানুযায়ী ওকে বাঁচিয়ে রাখতে পেরেছিলাম আমরা। সেটা শুধুমাত্র কয়েকজন মানুষের শারীরিক অংশ হয়ে নয়, তাদের জীবনের নতুন সূর্যোদয়ের সঙ্গী হয়ে। এসব স্পিচে পুরো গ্যালারিটা হাততালিতে মুখরিত হয়ে উঠেছিল। কম বেশি আবেগতাড়িত হয়ে পড়েছিলাম আমরা সকল শ্রোতাই। ফেরার পথে দুজনেই বাকরুদ্ধ ছিলাম। রাহুল একবার শুধু আবেগময় কণ্ঠে বলল, আমৃত্যু একসাথে থাকার স্বপ্ন নিয়ে আমি পিয়াকে ভালোবেসেছি, তাই আমাদের ভালোবাসাটাও দীর্ঘজীবী দেখতে চাই রে। কিন্তু তাই বলে কারো মৃত্যু আমার কাম্য নয়। বলে কিছুক্ষণ চুপ করে থেকে একটা আস্তিক দীর্ঘশ্বাসের সঙ্গে বলল, শুধু তার উপরই ভরসা, সে সব জন্ম মৃত্যুর হিসেবের মালিক। বলে অশ্রুভেজা চোখে আকাশের দিকে তাকালো এক অচেনা অদৃষ্টের খোঁজে। এদিকে পিয়ার অবস্থা এতটাই খারাপ যে হসপিটালে ভর্তি করাতে হলো। সেদিন ছিল 31 জানুয়ারি, পিয়ার জন্মদিন। রাহুল ওর অন্তরের অনুভূতিগুলোকে আপ্রাণ নিংড়ে ওদের ভালোবাসার এক একটা স্মৃতিকে কুড়িয়ে জড়ো করার চেষ্টা করছিল। পিয়া ফ্যাকাশে চেহারায় ম্লান হাসিতে বলছিল তখন, আরো 14টা দিন আমি বাঁচবই। এই স্পেশাল ভ্যালেন্টাইন্স ডেতে তোর প্রপোজের 5 বছর পূরণ হবে, তার আগে মরছি না। কথাটা শোনা মাত্র আর দাঁড়াতে পারেনি রাহুল। মুখে চিৎকার করে বলতে বলতে বেরিয়ে গেছে সে তখন, দেখি কি করে যাস আমায় ছেড়ে। দুদিন পরে পিয়ার অবস্থার অবনতি হলে আইসিইউতে নিয়ে যাওয়া হয় ওকে। সেদিন রাহুলের পাশে থেকে আমি যেন আর নিজেকে সামলে উঠতে পারছিলাম না। দিনগুলো কেমন যেন এক একটা নিভন্ত আশার আলো জ্বালছিল। এমন সময় তৃতীয় দিনে সন্ধ্যায় হঠাৎ একটা ফোন এলো রাহুলের ফোনে। কি যে কথা হলো বুঝে ওঠার আগেই ও পাগলের মতো আমায় নিয়ে ছুট লাগালো মেডিকেলের দিকে।
সেখানে গিয়ে জানলাম একজন অল্প বয়সী মেয়ের ব্রেন ডেথ হয়েছে। পিয়ার হার্ট ট্রান্সপ্লান্টেশনের জন্য মেডিকেল টিম যাবে আমাদের সঙ্গে। আমি মুহূর্তে স্তব্ধ। সেই অনুষ্ঠানের দিনই রাহুল ওখানে সব ইনফরমেশন দিয়ে এসেছিল। সেই সূত্রেই নাকি ওদের আজকের ফোন। ভাষায় বোঝানো অসম্ভব যে কি মারাত্মক মানসিক উদ্বেগে কেটেছিল পরবর্তী সময়টুকু। তারপর বিজ্ঞানের চমৎকৃত সাফল্যে নবজন্ম পেল আমার বন্ধুর ভালোবাসা। অতঃপর আমি সাক্ষী হয়ে রইলাম জীবনের অবিস্মরণীয় এক মুহূর্তের। জীবন ভালোবাসার রঙে রঙিন হয়ে গিয়েছিল হসপিটালের পুরো রুমটা। রাহুল একটি আংটি এনে ডাক্তার, নার্স আর দুপরিবারের সবার সামনে পিয়ার বাহাতের অনামিকায় পরিয়ে দিল সেটি। অতঃপর আবেগঘন গলায় বলল, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে মাই লাভ। সবার চোখে তখন চিকচিক করছে বিজয়াশ্রু। ঠিক তখনই দরজার পাশে একটা লাল গোলাপের বুকে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেল 1 বছর 30-এর যুবককে। জানতে পারলাম পরিচয় নাকি সে হার্ট ডোনারের প্রেমিক ছিল। তার ভালোবাসার হৃদয়টির দীর্ঘ ভালোবাসাপূর্ণ নবজীবনের কামনায় আজ এখানে হাজির হয়েছে সে। অতঃপর ডাক্তারবাবু এগিয়ে এসে স্টেথোস্কোপটা তার কানে লাগিয়ে পিয়ার হার্টবিটটা শোনালেন। পিয়ার অন্তরস্থ হৃদয়টির অতীত ও বর্তমান দুই প্রেমিকই তখন আবেগে অশ্রুস্নাত। পিয়া রাহুলকে চোখের ইশারায় কিছু বলতে যাবে, এমন সময় নিজের গিটারটা হাতে নিয়ে ধীরে ধীরে গেয়ে উঠল রাহুল। और आहिस्ता कीजिए बातें धड़कने कोई सुन रहा होगा। আমার খুব প্রিয় গান। এই গানটিকে উদ্দেশ্য করেই আমি গল্পটি লিখেছিলাম। খুব সুন্দর লাগলো শুনতে। গল্পটা তো অসাধারণ, আর তোমার পড়াটাও খুব সুন্দর, যার জন্য আরো ভালো লাগলো। তো দেখি এখানে এটা কাজ আফসোস যে করতে যদি গানের গলা থাকতো তাহলে হয়তো এই গানটা এই সময় দুকলি গাইলেও সত্যি গল্পটা একটা অন্য ইয়ে নিত। একটু চেষ্টা করো না, না না না, একটু আমার দ্বারা বিপদে হবে ফেলি না। তোমাকে। তুমি চেষ্টা করতে পারো, আমার দ্বারা হবে না। না, আমি একদম গান গাইতে পারি না। আচ্ছা, দোলা এসেছে। দোলা বলছে খুব সুন্দর গল্প। দোলা কুন্ডু, ধন্যবাদ। তোমার কাছে অভিযোগ করেছে এখন গল্প কিন্তু খুব কম পায়, মানে রীতিমতো বকে দিয়ে গেছে। বেশি বেশি করে লিখতে হবে তোমাকে। আচ্ছা, তোমার ভিডিওটা ফ্রিজ হয়ে গেছে। শেলিদি, আছো? আসছে আবার বোধহয়। হুম হুম, হ্যালো, চলে এসছে। শোনা যাচ্ছে। হুম হুম। হ্যাঁ, ঠিক আছে। ইন্টারনেটের প্রবলেমের জন্য মানে মাঝে মাঝে এমন সমস্যা হয়। আগের দিন তো সেই। খুবই সমস্যা হয়েছিল। হ্যাঁ, আচ্ছা, আগের তুমি দিন একটু বলো। অমিতাকে আলাদা করতে হচ্ছে। হুম, বলো। হ্যাঁ, আপনাকে আলাদা করে করতে হয়েছিল। হুম, হুম। বাকি সময়টা আমি নিজেই বকবক করে কাটিয়ে দিয়েছি। তাহলেও তো তো একটা কমিউনিকেশন। এখন তো আমরা সবাই ঘরের মধ্যে একা একা বসে আছি, মানে শুধু আমরা বাইরে আছি ওয়েস্ট বেঙ্গলের বাইরে তাই নয়, যারা ওয়েস্ট বেঙ্গলে রয়েছেন একটা প্যাথেটিক কন্ডিশন। ঠিক। আর সবচেয়ে খারাপ লাগে আমার মেয়ের দিকে তাকালে যে ও পার্কেও যেতে পারছে না। হুম, এতগুলো দিন মানে বয়স্ক লোকেদেরকে তো আর বকে ঝোঁকে বাড়িতে রাখা যায় না, তারা তাদের হুম, প্রয়োজন মতো যাবে বা কখনো অপ্রয়োজনীয় যাচ্ছে। কিন্তু সেটাই। বাচ্চাদেরকে কিন্তু বকে ঝোঁকে আলটিমেটলি ঘরের মধ্যে রাখা হচ্ছে। তারা হ্যাঁ, সে অভ্যাসটা করে এক এক ব্যালকনি থেকে আরেক ব্যালকনিতে তাদের সেই কমিউনিকেশনটা তৈরি করতে হচ্ছে। সেটাই। আর এখন জায়গাও এত ছোট হয়ে গেছে যে বাচ্চাদের মানে মুভমেন্ট না করার সত্যিই কোনো জায়গা নেই। না, সত্যি কোনো বড় জায়গা নেই এখন। খুব পরিস্থিতি সে খারাপ। এখন ওই খোলা ছাদে যেটুকু যাদের ছাদ আছে আমি বলবো যে তারা একটু বাচ্চাকে ছাদে নিয়ে যাওয়া, যেটুকু আকাশ বা বাইরের নেচারটাকে অ্যাবজর্ব করতে পারে সেটুকু ঠিক। না করতে পারলে সত্যি বাচ্চাদের, কারণ ওরা স্কুলে যেতে পারছে না মানে ওই সঙ্গটা পুরো হুম, মিস করছে। আমরা যতই সঙ্গ দিই না কেন বাচ্চাদের সেই সঙ্গটাকে আমরা কোনোদিনই পূরণ করতে পারবো না। সেই সঙ্গটা প্রত্যেকটি বাচ্চা কিন্তু মিস করছে, এবং কতদিন করবে তারও কোনো স্থিরতা নেই, একদমই ঠিক। নিশ্চয়তাই নেই যে আমরা কবে আবার বাস্তবিক সেই জীবনটাতে ফিরতে পারবো। দিদি, তোমার কাছে আমার একটা প্রশ্ন ছিল যে তোমার প্রিয় হুম, লেখক কে বলো। বা লেখিকা কে? যদি বলো আমার একটু কেন? প্রিয় লেখক
শ্রদ্ধেয় সঞ্জীব চট্টোপাধ্যায়, আচ্ছা। এবং মানে ওনার লেখা আমি ভীষণভাবে অনুভব করি। আমি প্রথম ওনার লেখা পড়েছি, প্রথম ওনার উপন্যাস হচ্ছে ইতি তোমার মা। জানি না তুমি পড়েছো আমিও কিনা। পড়েছি। হ্যাঁ। হ্যাঁ, মানে লেখাটি পড়ে আমি বেশ কয়েকদিন আমি একটু অন্যরকম ভাবে ছিলাম, এতটা ফিল করেছিলাম সেই লেখাকে। ভীষণ হুম। একটা অনুভূতি। আর সেই জায়গাটা যেমন ভালো লেগেছে, তারপরে যখন রুকুসুকু পড়েছি, রুকুসুকু পড়ে মনে হয়েছে যে আমার মেয়ে আরেকটু বড় হোক, আমি ওটা পড়ে শোনাবো ওকে। ন্যায় নীতিবোধ কাকে বলে বোধহয় ওটা পড়ে শোনালে হয়তো অনেকটাই বুঝে যাবে। সহেলি এসেছে, দিদি ভাই। তো তারপরে আবার অন্যদিকে লোটা কম্বল, লোটা কম্বলের মতো হাস্যরসাত্মক এবং জীবন দর্শনবোধ দুটো একসাথে, আমার তো মনে হয় না এর কোনো জুড়ি পাই বলে। এছাড়াও ঠিক। আমার অনেকের লেখা ভালো লাগে, অনেক রাইটারেরই লেখা ভালো লাগে। সবার লেখা যেমন বললাম, কত কটা উপন্যাসের কথাও বলছিলাম, বাংলায় তো লেখকের সমাহার, কোনটা ছেড়ে ঠিক। কোনটা পড়বো। সেটাই। মনে হয় যে মানে অন্য ভাষার বই পড়ার আগে আগে বাংলাগুলো শেষ করি, কিন্তু শেষই হবে না। সেইভাবে যদি আমরা ভাবি যে আগে বাংলা লেখাগুলো শেষ করি, তারপর অন্য কিছু পড়বো, অন্য কোনো সাহিত্য পড়বো, সেটা সম্ভবই নয়। মানে যতই বাংলায় এতই লেখা আছে অসম্ভব। এবং মনে হয় এত সমুদ্রের সুন্দর তীরে সুন্দর ওই আছে। সমুদ্র ঠিক। পাড়ে নুড়ি কোরানোর মতো যোগ্যতা হয় না, যে ওটা শুধু একদমই তাই। পড়া তো নয়, এটা তো আর আমাদের সিলেবাসের পড়া নয় যে পড়লাম মুখস্থ করলাম হুম। পরীক্ষা দিয়ে দিলাম। এই যে অনুভব করা যে জিনিসটা, সেটা করতে তো একটা মিনিমাম সময় লাগে। গড় করে পড়ে নিলাম, তো সেটা করতে সত্যি এক জীবনে অসম্ভব ব্যাপার। সেটাই। আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরেরই এত লেখা আছে যে মানে সেগুলো বোধহয় সম্ভব নয় পুরো পড়ে শেষ করা। তারপর তো হ্যাঁ, মানে বাংলার সাহিত্যের ভান্ডার মানে অসীম একেবারে। আচ্ছা সে মানে আমি অন্তত তোমার প্রেমের গল্প বা প্রেমের বড় লেখা এমন বোধহয় খুব কম লিখেছি যেখানে রবি ঠাকুরের কোনো গান বা কবিতার কোনো পংক্তি আমি উল্লেখ করতে পারিনি। কারণ আমি সেটাই। ছোট থেকেই কিন্তু মায়ের সাথে মূলত আমার সাহিত্য চর্চা কিন্তু সঞ্চয়িতাকে দিয়ে। হুম। মানে লোডশেডিং হয়ে গেলে বা কোনো অবসরে দুপুরবেলা লোডশেডিং এর পরে ছাদে বসে মা ভীষণ আবৃত্তি ভালো করতেন এবং না দেখে কর্ণকুন্তী সংবাদ বলে যেতেন। তো ওই থেকেই কিন্তু আমার সাহিত্য চর্চা। আচ্ছা। তাই রবি ঠাকুরকে পেয়েছি সম্পূর্ণ অন্যভাবে। একদম। মানে সত্যি রবি ঠাকুরের কবিতা, গল্প, এগুলো পড়লে যেন মনে হয় জীবনে এমন কোনো ভাব নেই যেটা ওনার লেখার মধ্যে ফুটে ওঠেনি। মানে প্রত্যেকটা ভাবের জন্যই রবি ঠাকুরের সত্যি কথাই। কোনো না কোনো লেখা আছে। তো অসাধারণ সেগুলো। এবং সব বয়সের জন্য, সব বয়সের প্রতিটি জন্য। বয়সের জন্যই লিখেছেন, ঠিক। ঠিক, ঠিক। আচ্ছা দিদি, এখন দেখি আমাদের সঙ্গে আর কে কে আছে, কি বলছে তারা। আহ দিদির কাছে কারোর কোনো যদি প্রশ্ন থাকে নিশ্চয়ই করতে পারো। সহেলি পাল, সহেলির কথা একটু বলি। সহেলি যখন এসেছে কমেন্ট করেছে দুর্দান্ত দিদিভাই আঁকে, বলে, দুর্দান্ত ছবি আঁকে এবং ভীষণ দিনে সুন্দর দিনে যেন জীবন্ত ছবি আঁকে সহেলি। একদম, দিনে দিনে যেন আরো ওর প্রতিভা একদম সুন্দরভাবে ফুটে উঠছে। তো আমরা সহেলির ছবি দিয়েওছি আমাদের পেজে, এবং আরো অনেক জায়গাতে আমাদের হ্যাঁ হ্যাঁ, অক্ষরে দেখেছি আমি ইনস্টাগ্রামে সহেলি। দিয়েছি। বনবিথি বলছে। বনবিথি জিজ্ঞাসা করছে এই যুগের সাহিত্যিকদের মধ্যে কাদের লেখা ভালো লাগে। এই যুগের সাহিত্যিকদের মধ্যে অনেকের লেখা ভালো লাগে। আহ বলতে গেলে উম, কারোর নাম নেওয়াটা হয়তো সঠিক হবে না এক্ষেত্রে। তবু পরিচিত বলছি, যেমন দৈতার লেখা আমার ভীষণ ভালো লাগে, দৈতা এত ভার্সেটাইল লেখে। আরো অনেকের লেখাই ভালো লাগে, কারণ এখন বিবিধ গ্রাউন্ডে বিভিন্ন লোক লিখছে এবং হুম। তাদের লেখার পেছনে সবচেয়ে ভালো লাগে যে তাদের স্টাডিটা অনেক বেশি হচ্ছে। মানে এমন কোন শুধু সাহিত্যটা আমরা পাচ্ছি না, সেই সাহিত্যের পেছনে কিছু ইনফরমেশন পাচ্ছি, কোনো স্থান কাল, কোনো দেশের স্থাপত্য, কোনো দেশের কোনো কালের একটা সময়কার ঘটনা, সেগুলো কিন্তু আমরা জানতে পাচ্ছি। এবং সেটার ঠিক। পরিসরটা আমাদের জন্য অনেকখানি হয়ে গেছে, কারণ আমাদের হাতে এখন গুগল থেকে নেটফ্লিক্স থেকে শুরু করে এত ডকুমেন্টারি চলে এসছে। কিন্তু হ্যাঁ। অবশ্যই যারা লিখছেন তারা প্রচুর খাটেন, প্রচুর ভালো লেখেন। ঠিকই।
সহেলি কি বলছে, আমার একটা ইচ্ছে আছে যে তুমি আমার একটা আঁকা যে কোনো একটা আঁকা মেয়েকে নিয়ে তুমি একটা গল্প লিখবে। কি খুব সুন্দর এক আবদার করেছে। ভীষণ ভীষণ সুন্দর আবদার, এবং আমি সেটা লিখবো। আচ্ছা সহেলি ইনফ্যাক্ট ডান। ও দুদিন আগেও একটি দুদিন গতকালই বোধহয় একটি ছবি পোস্ট হ্যাঁ করেছিল। হ্যাঁ, যে আঁকার খাতা এবং সেলাইয়ের জিনিসটা পাশে রাখা, যে হুম, একজন সেখানে কমেন্টও করেছিল একান্ত অবসরে, আমার ভালো লেগেছিল নামটা, গল্প হ্যাঁ, লিখলে হ্যাঁ, হয়তো সে নামটাও দেওয়া যায়, যে একান্ত অবসরে আমরা কে কি করি। এটাও ঠিক। একটা কিন্তু বিশাল টাইমিং, যে সময়টা হয়তো আমাদের শখ ভালোবাসা সবকিছুর বাইরেও কিন্তু আমাদের একটা অবসর যাপন থাকে। সেই হ্যাঁ, সময়টাতে আমরা নিজেদের মতো একটা কিছু না কিছু কিন্তু করতে থাকি। সেটা থাকাটাও খুব দরকার, নিজের একটা নিজস্ব একটা হুম, জগৎ, সেটা থাকাটা খুব ঠিক। দরকার। সেটা আমরা এখন বুঝতে পারছি আরো ভয়ানক ভাবে, হুম। যে শুধু এখন যদি বুঝতে আমার পারছি, কাজের ঠিক। জগৎ থাকে আর শুধু যদি আমার মানে ঘরের এই জগৎটাই থাকে, তাহলে সেটা যে ঠিক। কতটা কষ্টকর হয়ে যায়, হুম, হুম। মানে এখন সেটা খুব ঘর ভালোভাবে বোঝা যাচ্ছে। তো সেটাই। সহেলি তাহলে তোমার আঁকা আর দিদির লেখা দিয়ে আমাদের আসছে আরেকটা নতুন সুন্দর সুন্দর একটা পোস্ট আসতে চলেছে। সহেলি বলছে থ্যাংক ইউ দিদি ভাই। আরে, থ্যাংক ইউ সহেলিকে, যে ও আমাকে এই সুযোগটা দিচ্ছে। ঠিক। আচ্ছা, তো তুমি কি আরেকটা গল্প শোনাবে? তোমার আর কোনো পড়ার আরেকটা গল্প, যদি কিছু থাকে? একটা কবিতা শোনাই। হ্যাঁ নিশ্চয়ই, নিশ্চয়ই। এর মধ্যে লিখেছিলাম লকডাউনের, হুম, মানে এত যখন লকডাউনের পরিস্থিতি হচ্ছে, তখন লকডাউনকে নিয়ে একটা কবিতা শোনানো যাক না হয়। মানে নিশ্চয়ই হয়ে যাক। আমরা যারা বই প্রেমীরা লকডাউনে কিভাবে বই পড়াকে মিস করেছি, সেটা নিয়ে একটা হুম, লেখা লিখেছিলাম। আচ্ছা, শোনাই তবে, হ্যাঁ। নিশ্চয়ই, নিশ্চয়ই। লকডাউনে বই পড়া। 2 মাস জুড়ে বইয়ের ঘরের গেরস্তালি ছন্দহীন, বন্ধ চাপের আড়াল ছুঁয়ে অন্ধ ব্যথা অন্তহীন। কলেজ স্ট্রিট না কলুটোলা, পথ হারালো দিক কোথায়? কবে পাঠক চিনবে সে পথ, আসবে ফিরে বই পাড়ায়? বইয়ের গন্ধে ডুবতে ডুবতে পাঠক খুঁজত সেই কলম, একাকিত্বের চরম ক্ষণেও যার ছোঁয়া তার সুখ মলম। গদ্যে পদ্যে সেসব স্বপ্ন, নির্জনতার এই ঘুমে, একলা ভেজে বৃষ্টি ফোটায় অবসাদের মরশুমে। নতুন লেখক নিত্য আশায় খবর শোনে আক্ষেপে, লিখলে আগে রইতো হাতে বইখানা তার ঠিক চেপে। ছাপাখানার মালিক নীরব, দোকানদারের পাওনাদার, দেয় না ভাড়া, বাক্কি হারা, রুক্ষ ক্ষুধার হাহাকার। প্রেসিডেন্সির নীরব ছাদের কার্নিশ বেয়ে অস্তাচল, বিড়াল পায়ে নিয়ম মানে, বেনিয়মে কোলাহল। কফি হাউসের আড্ডাগুলো কুহক জালে স্তব্ধ সব, স্বপ্ন দেখি সুস্থ দেশের ঐন্দ্রজালিক রূপ নীরব, রূপ সরব। আমার তোমার ঘুমের আগের গল্প পড়ার ক্ষণগুলো, অপেক্ষাতে জ্যোৎস্না রাতে মাখবে কবে বই ধুলো। চোখের জলে হতাশ হব, আমরা মোটেও নই বোকা, মনের বলে বিশ্বাস রাখি, জুটবে আবার বই পোকা। হোক না যতই নিকষ কালো, সব রাতেরই শেষ তো হয়, স্বপ্নগুলোই দেবেই আলো, বই পাড়ারই সূর্যোদয়। খুব সুন্দর দিদি। পুরো তোমার কবিতার মধ্যে যেন কলেজ স্ট্রিটটা একদম ফুটে উঠলো চোখের সামনে। সত্যি কলেজ এটা স্ট্রিটের এত কোলাহল। ভীষণ মিস করছিলাম, কারণ প্রতি বছর মে মাসে মেয়ের সামার ভ্যাকেশন আমি ওখানে গিয়ে 1 মাস মতো থাকি, এবং ওই সময়টা আচ্ছা, কলেজ স্ট্রিটে যাওয়া হয় বেশ কিছু ছোট ভাই বোন বা বন্ধু বান্ধব সহযোগে, ওই জায়গাটায় হুম। ঘোরা। এই মিস করাটা থেকেই হয়তো এই লেখাটা চলে এসেছিল ওই সময়টায়। আর ওই হাঁক ডাক গুলো, দিদি বই নেবেন, হ্যাঁ, বই ঠিক। নেবেন, কি চাই, কি চাই, হ্যাঁ, সেই। এইগুলো একদম কানে বাজতে থাকে। এখন কিরকম অবস্থা, ভয় মানে তারাই জানে কিরকম অবস্থা এখন। কিছুদিন আগে তো তবে ঝড়েও এখন প্রচুর ক্ষতি হয়েছে। হয় প্রচুর প্রচুর ক্ষতি হয়েছে, তবে এখন হয়তো একটু ধীরে ধীরে আহ আবার সেই বইয়ের যে ঝোঁক, হুজুগ, সেই জিনিসটা এতদিন হুম, আটকে থাকার পর যেটা হয়, সেটা ঠিক, আবার ঠিক, আসছে, এবং আমরা তো আশায় থাকবোই যে সেটা আসবে। ঠিক। এটা একটা খারাপ সময়, কিন্তু সময়টার কিছু ভালো দিকও আছে। আমাদের জীবনটা বড্ড বেশি দুরন্ত গতিতে ছুটে চলেছিল,
হঠাৎ করে যেন একটু থামিয়ে ব্রেকের দিয়েছে দরকার সবকিছু। ছিল, ব্রেকের ঠিক, দরকার ছিল, একটু একটুখানি থামিয়ে ফ্যামিলি দিয়েছে এবং টাইমের দরকার ছিল। হ্যাঁ, সেটা মানে ফ্যামিলি টাইম হয়তো ছুটিতেও পাওয়া যায়, কিন্তু এই যে একটা থেমে যাওয়া সবকিছু, এটা যেন মানুষকে অনেক বেশি করে অন্তর্মুখী করে তুলেছে বলে আমার মনে হয়। যে হুম। নিজের যে ভালো লাগাগুলো, সেগুলোকে কাল্টিভেট করা বা নিজের একটা অন্য আমার মনে জগৎ, হয় সেটা কি নিয়ে আবার যে লোকে চর্চা হুম করতে হুম শুরু করেছে। হ্যাঁ, বলো। আমার আমার মনে হয় আমাদেরকে অনেক বেশি অ্যাডজাস্ট করতে শিখিয়েছে। ঠিক, ঠিক, অ্যাডজাস্টমেন্ট আমরা অনেকটা শিখেছি। ঠিক। আলাউল হক বলছেন, আপনার হৃদয় ছুঁয়ে যাওয়া কোনো পংক্তি আবৃত্তি করা যাবে? আমি এইমাত্র আবৃত্তি করলাম। তো ও একটু হৃদয় ছুঁয়ে কমেন্টটা একটু যাওয়া। কি করেছিল, আমি তখন দেখাতে আচ্ছা পারিনি, তুমি জাস্ট কবিতাটা শুরু করতে যাবে তখন আচ্ছা করেছিল। আচ্ছা আলাউল আচ্ছা আমার আচ্ছা বন্ধু। তো আমরা আচ্ছা। যখন লিটল ম্যাগাজিন করতাম তখন আলাউল লিখতো, এবং দোলা কুন্ডু, ভীষণই ভালো ধন্যবাদ। লেখে। জানি হ্যাঁ না হ্যাঁ। এখন কেন লেখে না, বা লিখলেও হয়তো কাউকে দেখায় না। কি করে সে নিজেই জানে। আচ্ছা, এটা তোমার কবিতাটা হয়ে যাওয়ার পরে ধন্যবাদ লিখেছি। ধন্যবাদ। সুশান্ত সুশান্ত সত্যি। সত্য। হ্যাঁ দাদা, নমস্কার। শুভেচ্ছা আপনাকেও। সরি, এটা ঝুমা শেঠি, ঝুমুর। ধন্যবাদ। হ্যাঁ, আমারও ভালো লাগছে যে এরকম ভাবে আহ, গল্প বলতে, গল্প বলার সত্যি একটা আড্ডার প্রয়োজন ছিল হয়তো কোথাও ঠিক। কমিউনিকেশনে। দোলাকুন্ডু বলছেন ফেলুদাকে নিয়ে আরো গল্প হলে খুব ভালো হয়। হ্যাঁ, এটা একটা কথা বলছি, এখানে যেখানে আমি ইভেন্টে জমা করেছিলাম আজ অবধি, আমি আমি ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ যে আমি এখন অব্দি যা লিখেছি তার মধ্যে আমার সবচেয়ে প্রিয় লেখা, প্রিয় চরিত্রকে নিয়ে লেখা নিয়ে আমার পাঠকদের মধ্যে সবচেয়ে বেশি অনুরোধ এসেছে। এবং ঠিক, আমি মানে আপ্রাণ গল্পটাই এত চেষ্টা করব। সুন্দর, তুমি যখন হ্যাঁ, আমি পড়লে আপ্রাণ তখন তো চেষ্টা ভীষণ করব। ভালো লাগলো। নিশ্চয়ই তুমি সেটাই, আরো লিখো। চেষ্টা করব, কিন্তু জানি টাফ, কিন্তু এই যে এতজনের ভালোবাসা এবং অনুরোধ, যদি ঠিক, সেটা আমাকে এতটা অনুপ্রাণিত করেছে, আমি নিশ্চয়ই চেষ্টা করব। একজন ফেলুদার ভক্ত বলা যেতে পারে তোমাকে। আর ফেলুদা আর জটায়ুর যে অদ্ভুত বন্ধুত্ব, এটা মানে দারুণ লাগে দেখতে, দেখতে বা হ্যাঁ পড়তে। উম, দারুণ হ্যাঁ, লাগে। ফেলুদার সবচেয়ে ভালো লাগে যে জিনিসটা, সেটা হচ্ছে ফেলুদা আমাদের 8 থেকে 80 সবাই আমরা সপরিবারে বসে কিন্তু ফেলুদা দেখতে পারি। হ্যাঁ, এটা একটা ঠিক। অদ্ভুত ম্যাজিক আছে লেখার মধ্যে, হুম, যে হুম। এখনো মানে আমরা যেটা ছোটবেলায় ফিল করতাম যে কখনো টিভিতে সোনার কেল্লা দিচ্ছে, জয়বাবা ফেলুদা দিচ্ছে, তাড়াতাড়ি স্নান খাওয়া সেরে বসে পড়ো আর কি, একটা হ্যাঁ, বিশাল হ্যাঁ, আনন্দের ব্যাপার, সেটা কিন্তু এখনো আমি আমার মেয়েকে বললেও সেই আনন্দটা উপভোগ করতে পারে। ঠিক। মানে একেই বোধহয় কালজয়ী মানে যে সৃষ্টি, কালজয়ী সেগুলো এরকম ভাবেই সৃষ্টি। হয়। ঠিক বলেছো, এটাই আমি ফেলুদা ঠিক একদম বলতে সেরকম আমাদের যাচ্ছিলাম হৃদয়ে এইমাত্র। রয়েছে, থাকবেন। হুম। আচ্ছা, সাহেলি কি বলছে? থ্যাংক ইউ সাহেলি। আচ্ছা। সাহেলি, তোমরা দুজনই কিন্তু খুব ভালো ছবি আঁকো। আচ্ছা। দেবলীনা ভীষণ ভালো ছবি আঁকে, এটা নো ডাউট, দেবলীনার আঁকা ভীষণ ভালো। এবং থ্যাংক ইউ দিদি। অক্ষরের এটা গর্ব, দেবলীনার দেবলীনার আঁকা আর শাশ্বতর লেখা, শাশ্বত স্থাপত্যের প্রতি যে ভালোবাসা, আমি বেশ, সেটাও একটা ভীষণ মানে গভীরে যে ও ভালোবাসে, সেটা ওর ফটোগ্রাফি প্রমাণ করে, ওর লেখাও প্রমাণ করে সেটা। ঠিক। বনবিথি বলছে কিছু আগামী দিনে বিশেষ কিছু বিষয় নিয়ে লেখার পরিকল্পনা আছে কি? দিদি, তুমি কি দেখতে পাচ্ছ কমেন্টটা? কিছু কানেকশনে মাঝে মধ্যে সমস্যা হচ্ছে মনে হচ্ছে। আচ্ছা, তুমি কি কমেন্টটা কেটে দেখতে যাচ্ছে। পাচ্ছ? আমি পড়বো। তুমি কি শুনতে পাচ্ছ আমাকে? বনবিথি বলছে বিশেষ কিছু বিষয় নিয়ে লেখার পরিকল্পনা আছে। রহস্য গল্প অবশ্যই, কিন্তু সেটা মনস্তাত্ত্বিক রহস্য নিয়ে। আচ্ছা।
তুমি হ্যালো। একটু বিষয়টা বলবে? হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছি আমরা। হ্যাঁ আমি বলো। বলছি, শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যালো, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে, শোনা শোনা যাচ্ছে? যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। শোনা যাচ্ছে? হ্যাঁ, আমি হ্যাঁ, শুনতে একদম শোনা পাচ্ছি। যাচ্ছে। আমিও শুনতে পাচ্ছি। সবাই শুনতে পাচ্ছে। শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, বেশ। নিশ্চয়ই শোনা যাচ্ছে। তুমি হ্যাঁ, বলো। আগামী দিনে বিশেষ কিছু বিষয় নিয়ে লেখার পরিকল্পনা আছে। হুম, হ্যাঁ, পরিকল্পনা আছে, সেটা হচ্ছে রহস্য গল্প এবং মনস্তাত্ত্বিক রহস্য। মানে আচ্ছা, তুমি শুধুমাত্র তুমি খুনোখুনি হয়ে যাচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। খুনোখুনি তুমি হয়ে একটু যাচ্ছে বা বুঝিয়ে বলো রক্তারক্তি না হয়ে যাচ্ছে ব্যাপারটা। এরকম কিছুর আড়ালেও যে অপরাধ বোধটা কিভাবে গড়ে উঠছে মানুষের মনে, এবং আমাদের দৈনন্দিন যে আমরা চাওয়া পাওয়ার মধ্যে যে যেমন ধর উম আমরা জীবনে একটা হিসেব নিয়ে চলি, আমাদের প্রত্যেকের যে সম্পর্ক গড়ি, আমরা বড্ড বেশি হিসেবি হয়ে গেছি, বড্ড বেশি হিসেবি, মানে প্রত্যেকটা জিনিসেই মনে করি যে এটা দিলাম, এটা পেলাম কি, এটা পেলাম, এটা দিলাম কি, এই প্রশ্নটা খুব কম, কিন্তু হুম, উল্টো হুম। দিকের প্রশ্নটা অনেক বেশি হয়ে যায়। এবং ঠিক। সেই জায়গা থেকে কিন্তু আমাদের না পাওয়ার খাদটা অনেক বাড়তে থাকে। সেই না পাওয়ার খাদটা থেকে আমাদের মধ্যে কিছু হ্যালুসিনেশন তৈরি হতে থাকে, যেটা ঘটছে না সেটাও কিন্তু আমরা কাল্পনিকভাবে চিন্তা করতে থাকি যে এটা আমার সাথে ঘটছে। এবং হুম, এই অভিমানটা আস্তে আস্তে জমতে জমতে ইগোর পর্যায়ে, ইগো থেকে ক্রোধ, এবং আমাদের রিপুকে সম্পূর্ণভাবে বশীভূত করে দেয়, যেখান থেকে প্রকৃত অপরাধের সৃষ্টি হয়। সেটা কখনোই ইম্পর্টেন্ট নয় কোনো রাজনৈতিক ক্ষেত্রে হতে হবে, বা কোনো পজিশন কেন্দ্রিক হতে হবে, কোনো বড় কিছু অ্যাচিভ করার জন্য হতে হবে, তা কিন্তু নয়। অপরাধ বোধটা কিন্তু আমাদের ঘরে ঘরে খুব ক্ষুদ্র ক্ষুদ্র গণ্ডিত অবলীলায় জমে যাচ্ছে এবং তৈরি হয়ে যাচ্ছে, যেটা কিন্তু আমরা পরিস্থিতি পরিবেশের আগে বুঝতে পারছি না। এটা আমরা এখনের বিভিন্ন নিউজ চ্যানেলের খবরেও কিন্তু শুনলে বুঝতে পারি যে সামান্য হুম। কি এমন কিছু ঘটনা যাদেরকে আমরা কোনোদিনই মুখ দেখিনি, কিন্তু এমন কিছু হিংস্র একটা ঘটনা ঘটে গেল, ঘটনাটা ঘটে যাওয়ার পরে আমরা জানছি, কিন্তু তার আগেও তার হিস্ট্রিটা কিন্তু অনেক মনস্তাত্ত্বিক দিক থেকে অনেক গভীরে থাকে, এবং হয়তো বহু বছর ধরে সেটা জমে থাকে। তো সেরকমই কিছু বিষয় নিয়ে যদি আমি কখনো লিখতে পারি, যে মানুষের মনের মধ্যে কি রহস্য আছে, উম, চেষ্টা করব অন্তত সেটা করার। খুবই ভালো হবে। আমরা অপেক্ষায় থাকবো তোমার সেই লেখার। তুমি নিশ্চয়ই লেখো। আচ্ছা, ইন্দ্রানিধি আমার শহরের দিদি আর কি। আমরা একই স্কুলে পড়তাম, সেই হিসেবে দিদি আমাকে অনেকদিন ধরে চেনে। হ্যাঁ, সত্যি দেবলীনা গুণী, ভীষণ গুণী। আলাউল বলছে, বর্তমান সময়ে ছাত্রছাত্রীদের সাহিত্য হ্যাঁ, বিমুখতা নিয়ে আপনার মতামত কি? না, সাহিত্য বিমুখতা একটা প্রসঙ্গ আসছে, সেটা হচ্ছে এখনকার দিনে কমিউনিকেশন স্কিলটার উপর এতটা গুরুত্ব দেওয়ার কারণে কিন্তু মোস্ট অফ দা বাচ্চা, আমাদের ঘরের সব বাচ্চারাই ইংলিশ মিডিয়ামে যাচ্ছে। সেই জায়গাটা থেকে বাংলায় বিমুখতা আসছে না, কিন্তু দ্বিচারিক ব্যাপারটা আসছে কিনা, তারা যেহেতু ইংলিশেও পড়ছে এবং হুম, মেইন ল্যাঙ্গুয়েজ ইংলিশে হচ্ছে, তারা কিন্তু ইংলিশ সাহিত্যটাকেও প্যারালালি পড়ছে, এবং এটাকে আমি কখনোই খারাপ দেখবো না। সাহিত্য সাহিত্যই, কিন্তু হুম, আমাদেরকে এটা সজাগ থাকতে হবে যে আমরা যেন বাংলাটাকেও সমানভাবে অ্যালাইভ রাখতে পারি। পাশাপাশি হুম, ইংলিশ পড়ুক, কোনো সমস্যা নেই, সাহিত্য যে ভাষায় চর্চা করবে সেটাই ভালো, কিন্তু বাংলাটাও যেন আমরা চর্চার মধ্যে রাখতে পারি। হুম। আমার মনে হয় আলাউল যে প্রশ্নটা করেছে সেটা শুধুমাত্র বাংলা সাহিত্য বা ইংরাজি সাহিত্য হয়তো নয়, মানে আমি জানি না ও এক্স্যাক্টলি মানে ওটাই বলতে দুটো চাইছে কিনা। কথা, আচ্ছা বুঝতে পেরেছি, মনে হচ্ছে আমার যে এখনকার দিনে যে সিরিজ বা এই ধরনের প্রতি হ্যাঁ, অ্যাট্রাকশনটা চলে এসেছে, যেটা ধৈর্য ধরে বই পড়ার মধ্যে হয়তো সেই বিমুখতাটা এক্স্যাক্টলি, কোথাও কোথাও কাজ এক্স্যাক্টলি। করছে। হ্যাঁ, 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 হ্যাঁ। এটা ঠিক কথা। এটার হুম, পেছনে একটা মনস্তাত্ত্বিক ব্যাপার আমার যেটা মনে হয়, সেটা হচ্ছে আমরা একটা ফোন ইউজ করে, বিগত 10 বছর আগে আমরা কি ছিলাম, আমাদের কতটুকু ধৈর্য ছিল, যে কোনো জিনিস, টিকিটের লাইন থেকে শুরু হুম, করে, রেলওয়ের লাইন থেকে শুরু করে, যে কোনো জিনিস বাজারে বলো, আমরা কিন্তু লাইন দিয়ে করতে জানতাম, যেটা হুম। এখন ভুলে যাচ্ছি। আমাদের মুঠোর মধ্যে একটা বোতাম প্রেস করলে এত কাজ হয়ে যাচ্ছে, আমরা কিন্তু ধৈর্য জিনিসটাকে ভীষণ ভাবে হারিয়ে ফেলছি। এই ঠিক, ঠিক। ধৈর্য হারিয়ে ফেলার পক্ষ থেকে কিন্তু, মানে ওই পদক্ষেপটাই কিন্তু আমাদেরকে বইবিমুখ করে তোলার জন্য ভীষণ ভাবে উৎসাহ যোগায় কোথাও। আমরা সেটা নিজেরা উপলব্ধি করতে পারি না, কখন মনে করি যে বেশ এটা কানে ইয়ারলিড লাগিয়ে নেবো, ব্যাস হুম, এই সিরিজটা দেখতে দেখতে চলে যাব,
এই সিরিজটা দেখতে দেখতে ঘুমিয়ে পড়বো, এই সিনেমাটা দেখতে দেখতে শুয়ে পড়বো, কিন্তু আমরা এটা বুঝতেই পারছি না যে আমরা কিন্তু ক্রমশ অধৈর্য হয়ে যাচ্ছি। ঠিক। প্রতিটি জিনিসের ব্যালেন্সের প্রয়োজন। সিরিজও দেখবো, সিনেমাও দেখবো, বইও পড়বো, শুনবো, দেখবো, সবকিছুর মধ্যে দিয়ে কিন্তু আমাদের নিজস্ব ব্যক্তিগত একটা ব্যালেন্স তৈরি হয়ে যায়। একদম। দ্রুত আর ছুটতে এটা, ছুটতে ওই যে, হ্যাঁ বলো। হ্যাঁ এই যে তুমি বলছিলে না যে আমরা বড্ড বেশি জোরে ছুটছিলাম, ঠিক হুম। আমি এটাকে সমর্থন করি। আমরা প্রতিটা ক্ষেত্রকেই আমরা ম্যারাথন ধরে নিচ্ছিলাম, প্রতিটা ক্ষেত্রকেই ঠিকই। ম্যারাথন গ্রাউন্ড। বাচ্চাকে স্কুলে ভর্তি করছি, ম্যারাথন গ্রাউন্ড। কেউ অফিসে যাচ্ছে, সেটাও ম্যারাথন গ্রাউন্ড হচ্ছে। আমি ঘরে বসে গৃহবধূ হয়ে ফেসবুক করছি, সেটাও আমার ম্যারাথন গ্রাউন্ড হয়ে যাচ্ছে। সেটাও একটা শো তো অফের জায়গা। ঠিকই। হ্যাঁ, সেটাও একটা প্রতিযোগিতামূলক। কিন্তু যেইখানে আমাদের প্রতিযোগিতাটা করার দরকার সেটা হচ্ছে মানুষের গুণ, ভেতরে মানুষের কার কি গুড জিনিসটা রয়েছে। চরম খারাপ মানুষেরও কিন্তু কিছু ভালো জিনিস থাকে, আমি এটা একদম। মনে করি। কারোরই সম্পূর্ণ খারাপ কিছু হতে পারে না। হুম। সেই জিনিসটা দেখার দৃষ্টিভঙ্গিটা কোথাও মনে হয় আমরা হারিয়ে ফেলছি, অধৈর্য হয়ে হারিয়ে ফেলছি। ঠিকই বলেছো তুমি। আমার মনে হয় এইখানে আমাদেরও কিছু করার আছে। মানে প্রথমত আমার যেটা মনে হয় যে এটা বেশ কিছুটা বাড়িতে যারা বড়রা রয়েছে তাদের যে অ্যাক্টিভিটিস গুলো সেগুলোর উপরেও হুম খানিকটা হুম। ডিপেন্ড করে। যে আমি যদি দেখি আমার ঠিক। বাড়িতে একটা বিশাল বইয়ের লাইব্রেরি রয়েছে, হ্যাঁ, বা একটা বিশাল সংগ্রহ রয়েছে, কোনো না কোনো সময় আমার কৌতূহল জাগবেই ওগুলো হুম একটুখানি হুম ঘেটে হুম। দেখতে। কিন্তু আমার মনে হয় যেটা আমাদের করা মানে সম্ভব আমাদের পক্ষে, যে এই গল্প বা বই সাহিত্য চর্চা ঠিক ঠিক। এগুলোকে একটু অন্য ফরম্যাটে নিয়ে আসা। অভ্যাসটাও একটা ব্যাপার যে, হ্যাঁ, যে ধরো এখন যেরকম শুরু হয়েছে যে অডিও স্টোরি করা বা ওই ধরনের করে আর কি, বাচ্চাদের কাছে যদি আমরা জিনিসটাকে খুব মানে আগ্রহ ঠিক জন্মাবার ঠিক। মতন জায়গায় নিয়ে যেতে পারি, তাহলে হয়তো হ্যাঁ, তাদেরকে কারণ আবার কি একটু। এটা এফেক্ট কিন্তু অনেক রকম হয়। হুম, হুম। হুম। আচ্ছা, অনিন্দিতা দি কিছু বলেছেন। দিদি তুমি কি দেখতে পাচ্ছ কমেন্টটা? শেলিদি, তুমি কি কমেন্টটা দেখতে পাচ্ছ? হ্যাঁ, এতে কিন্তু কনসেন্ট্রেশনটা, এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আমি বলছি, শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ। অনিন্দিতা দিকে আমার নমস্কার। আমার দিদিকে ভীষণ ভালো লেগেছে সেদিন। আমি এর আগে অতটা পরিচিত ছিলাম না। হ্যাঁ হ্যাঁ, আমি বলছি, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে। আমি কমেন্ট হ্যাঁ, দেখতে পাচ্ছি, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। অন- হ্যাঁ, বলছি, অসাধারণ একটা বিষয় নিয়ে কথা বলে শেলি। তোমার অপূর্ব লেখনীর সঙ্গে আমরা সবাই পরিচিত, সুতরাং খুব অন্য ধারার রচনা শৈলী তোমার কাছ থেকে পেতে চলেছি। খুব শিগগিরই অপেক্ষায় রইলাম। অনেক অনেক ধন্যবাদ দিদি। আমার আপনাকে ভীষণ ভালো লেগেছে। আমি শাশ্বতকে ব্যক্তিগতভাবেও বলেছিলাম। শেলিদি তুমি কি কমেন্ট গুলো দেখতে পাচ্ছ? কিছু একটা প্রবলেম হচ্ছে মনে হয়। আহ, শেলিদি তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? আলাল হক ডেভিড, ধন্যবাদ দিদি, ধন্যবাদ। সিন্ধু অবশ্য দারুণ লাগছে। আমি কমেন্ট দেখছি এবং আলাউল হক লিখেছে ধন্যবাদ। হ্যাঁ, হুম। দেবলীনা শুনতে পাচ্ছো? হ্যাঁ, হ্যাঁ, পাচ্ছি, পাচ্ছি। দেবলীনা শুনতে পাচ্ছো?
আমি কিন্তু তোমায় শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমিও শুনতে পাচ্ছি, কোনো অসুবিধা নেই এখন। মাঝে মাঝে একটু স্লো হয়ে যাচ্ছে, আমার কথাটা তোমার কাছে দেরিতে পৌঁছাচ্ছে। বেশ, 7টা তো বাজে, 1 ঘন্টা অনেক বকবক করলাম। সুদেষ্ণা রায়, শেলী দিদিভাইকে অনেক শুভেচ্ছা। হ্যাঁ, আমার আমার মনে হচ্ছে তোমার কথাটাও আমার কাছে দেরিতেই আসছে। ধন্যবাদ সুদেষ্ণা। আচ্ছা, আমাদের ধন্যবাদ সুদেষ্ণা। আমরা মোটামুটি 1 ঘন্টা পার করে দিয়েছি, 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে। তো আজকে আমরা হ্যাঁ, সেটাই বলছি। হ্যাঁ, এবার অনেকক্ষণ হয়ে গেছে। সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, আড্ডা দেওয়ার জন্য, এবং দেবলীনার অসংখ্য ধন্যবাদ। অক্ষর অনেক 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 এগিয়ে যাক, আমার অনেক শুভেচ্ছা রইল অক্ষরের সঙ্গে। তোমাকেও অনেক ধন্যবাদ দিদি, তোমার ব্যস্ত জীবনের থেকে একটুখানি সময় দেওয়ার জন্য আর আমাদের সঙ্গে এত সুন্দর একটা সন্ধে কাটাবার জন্য। আমরা নেক্সট দিন আবার ফিরে আসবো অন্য কারোর সঙ্গে, অন্য কোনো লেখক বা লেখিকাকে নিয়ে। আজকে আমরা এখানেই শেষ করছি। নমস্কার। নমস্কার।